শুরু করেন ভাই, আমরা লাইভে আছি। সুপ্রিয় সুধী, বিডি ফিজিশিয়ানস কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সবাইকে স্বাগতম। আজকের বিষয়বস্তু ম্যানেজমেন্ট অফ হাইপারটেনসিভ ক্রাইসিস। আজকে আমাদের স্পন্সর কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টির উপর আলোকপাত করার জন্য আমাদের মাঝে আজকে স্পিকার অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী। আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যারের সাথে প্রথম পর্বটি ছিল এক কথায় ড্রিম জার্নি, যাকে বলা যায় ম্যাজিক, সামথিং ম্যাজিক্যাল। আমরা আজকে আশা করছি সেকেন্ড পর্বটিও প্রথম পর্বটির মতো সবার কাছে হৃদয়গ্রাহী হবে। আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকের স্পিকার অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যারকে সেশনটি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে টপিকটা সেটা হাইপারটেনশনের উপরে আমার আগ্রহ অনেকদিন থেকে। বস্তুত আমি যে কার্ডিওলজিতে এসেছি সেটা কিন্তু এসেছি প্রফেসর এস.জি.এম. চৌধুরী হাইপারটেনশন সেন্টারে কাজ করার সুবাদে। তার এই সেন্টারকে, তার যে গোলটা প্রপার ট্রিটমেন্ট অফ পিপল অফ দিস কান্ট্রি, সেই উদ্দেশ্যগুলোকে যাতে আমি আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি সেটার জন্য কিন্তু আমি এমনি কার্ডিওলজিতে ভর্তি হয়েছিলাম। ঘটনাচক্রে এখন তো অনেক সিনিয়র হয়ে গেছি। সেই 90-তে পাস করেছি এমবিবিএস, 93-তে ঢুকেছি এমডি কার্ডিওলজিতে, আর এখন তো 2000, 7 বছর ধরে আমি কার্ডিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছি, 6 বছর ধরে। আচ্ছা, এই সাবজেক্টটা হাইপারটেনসিভ ক্রাইসিসটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। এটা গুরুত্বপূর্ণ আরেকটা কারণে যে আমি দেখেছি যে বইপত্র আমাদের কিন্তু খুব ক্লিয়ার কাট কিন্তু কোথাও ওরকম ভাবে বলা নেই যে কোথায় আমি কিভাবে কি করব। আমরা বলি হ্যাঁ তুমি প্রেশার এর নিচে কমিও না, এর বেশি করো না। কেন করব না, কেন কি করব না, এটা কিন্তু আমার কাছেও সবসময় ক্লিয়ার ছিল না। সেই জন্য পড়াশোনা করতে গিয়ে এই সাবজেক্টের উপরে এই লেকচারটা তৈরি করেছি। এর অংশ তো সংক্ষিপ্তভাবে আমি একটা প্রেজেন্ট করেছিলাম, আজকে ডিটেইলে আমি বলতে যাচ্ছি। হাইপারটেনশনের ডেফিনিশন আমরা যখন বলি যে পারসিস্টেন্ট রাইজ অফ ব্লাড প্রেশার, সিস্টোলিক 140 millimeter mercury or more, diastolic 90 millimeter mercury or more, that is hypertension। সেটা হলো প্রিভিয়াস যেটা আমাদের সবার অ্যাকসেপ্টেড ডেফিনিশন। সাম্প্রতিককালে এসসিসিএইচে আমেরিকায় তারা যেটা বলেছেন, তারা বলেছেন যে লং টার্ম যদি বিবেচনা করি, কি বিবেচনা করি, তারা বলছে আমরা হাইপারটেনশনকে এভাবে ডিফাইন করব। Hypertension is defined as the level of blood pressure at which the benefits of treatment, either with lifestyle interventions or drugs, unequivocally outweigh the risk of treatment as documented by clinical trials. এটা কিন্তু 60-এর দশকে কিন্তু প্রথম এই ধরনের ডেফিনিশনের কথা উঠে আসছিল। তারপর গ্রাজুয়ালি এটা ডিফাইন হয়ে এই জায়গায় এসছে। এসসিসিএইচ বলছে না, 130-80 উপরে যদি থাকে লং টার্মে দেখা যাচ্ছে তার কার্ডিওভাস্কুলার মরবিডিটি, মর্টালিটি বাড়ছে, কাজে আমরা 130-80-কেই ধরে নিব যে সেই লেভেল বা তার বেশি থাকলে এটা হাইপারটেনশন বলবো। এটা এখনো ইউনিভার্সালি এত অ্যাকসেপ্টেড না। তার একটা বড় কারণ হলো যেই মাত্র আমি ডেফিনেশনটা বদলাচ্ছি তাৎক্ষণিকভাবে আমি প্রতিটি দেশে মিলিয়নস অফ পেশেন্টকে হাইপারটেনসিভ বানিয়ে ফেলছি। সেটার জন্য আমরা কিছু হিসেব দেখি। সিস্টেমিক হাইপারটেনশন ইজ দ্য মোস্ট কমন ক্রনিক মেডিকেল ডিসঅর্ডার এফেক্টিং ওভার 1 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড, এবং ডাক্তার চেম্বারে ভিজিটের জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। এত হিউজ নাম্বার অফ পেশেন্ট, 1 to 2% of the chronic hypertensive patient will develop hypertensive crisis in their lifetime. কাজে 100 জনের জন্য 2 জন হলে এমন কথা নেই, কিন্তু যখন 1 মিলিয়নের মতো 2% হিসাব করি সেটা হিউজ নাম্বার হয়ে যায়। তার উপর আরেকটা প্রবলেম হলো, শুধু আমেরিকার হিসেব দিই, এটা 2010-এর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের হিসাব। 70 মিলিয়ন আমেরিকানের হাইপারটেনশন এবং আছে তখন। এখন তাদের এই ডেফিনিশন অনুযায়ী সেটা কিন্তু 40% উপরে চলে গেছে, এবং তাদের অনলি হাফের ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল। এখনকার যদি 130-80 হিসাব দিই তাহলে দেখা যাবে হয়তো 70%-এর বিপি কন্ট্রোলে নেই।
সেই সূত্রে হাইপারটেনসিভ ক্রাইসিসের উপর আমাদের ক্লিয়ার কাট ধারণা থাকা উচিত। Usually, we define hypertensive crisis as an acute and severe increase in systolic blood pressure, 180 millimeter mercury or more, or diastolic 120 millimeter mercury or more, that can occur either in hypertensive emergency and also in urgency situation. দুটো শব্দ চলে আসলো, ইমার্জেন্সি আর আর্জেন্সি। ঘটনা কি আমরা একটু দেখি। এই যে ক্রাইসিসটার মধ্যে আমরা দুভাবে বিবেচনা করছি, এর মধ্যে একটা কিন্তু রিয়েল ক্রাইসিস, আরেকটা কিন্তু সিউডো ক্রাইসিস। হাইপারটেনসিভ আর্জেন্সিটা আসলে সিউডো ক্রাইসিস, আমাদেরকে ভয় পাইয়ে দিবে বটে, তবে লাইফ থ্রেটেনিং ওই মুহূর্তে অবশ্যই না। ইমার্জেন্সি কাকে বলবো? Hypertension emergencies are situations in which severe hypertension, grade 3 or more, is associated with acute hypertension mediated organ damage. That's the key term, acute hypertension mediated organ damage, which is often life threatening and requires immediate but careful intervention. এখানে দ্বিতীয় কথা, immediate but very careful intervention to lower blood pressure। এবার তৃতীয় কথা, usually with intravenous therapy। তাহলে কি কথা হলো কি, acute hypertensive mediated organ damage, আমার এলভিএইচ হয়ে আছে, এটা কিন্তু অর্গান চেঞ্জ, কিন্তু এটা কিন্তু অ্যাকিউট মেডিয়েটেড হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ না। আমার এলভিএফ থাকা অবস্থায় যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, লাংসে ক্রেপস পাওয়া যায়, এটা এলভিএফ, এটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি। এই জিনিসটা কিন্তু আমাকে বুঝতে হবে। And what is urgency? Hypertensive urgency is acute severe elevation in blood pressure without evidence of end organ damage. Acute end organ damage, ক্রনিক থাকতে পারে কিন্তু তাতে অসুবিধা নেই। They do not usually require admission to hospital, and blood pressure reduction is best achieved with oral medication. This is very important. আজকে লেকচার আমরা কি বলবো? এই হাইপারটেনসিভ ক্রাইসিসের আন্ডারলাইং প্যাথোলজিগুলো কি, হাইপারটেনসিভ পেশেন্টের যে প্রেজেন্টেশন, কোন প্রেজেন্টেশন থাকলে আমরা ইমিডিয়েট থেরাপি শুরু করব, অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি কি দিব, কি প্রেজেন্টেশন কোনটা চুজ করব, এই যে কথাটা বলছি, ডিসক্রাইব দ্য রিস্ক অফ ট্রিটমেন্ট, এটা কেমন কথা গো? ট্রিটমেন্ট তো করি ভালোর জন্য, কিন্তু এই জায়গাতেই এই হাইপারটেনসিভ ক্রাইসিসে it has been shown very enthusiastic treatment, over treatment produces much more harm to the patient. We have to remember that. Discuss the advantages and disadvantages of currently available antihypertensive drugs. So, প্রথম কথাটাই আসি, hypertensive emergency, a rapid decompensation of vital organ function secondary to an inappropriately elevated BP. এবার খেয়াল করে দেখেন, এই ডেফিনিশন কিন্তু আমি অ্যাবসলিউট কোনো টার্ম ইউজ করলাম না। আমি বললাম না 120-র উপরে বা 120-80-র উপরে যেতে হবে, আমি বলছি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এলিভেটেড বিপি। কেন একটু বলছি আমি। রিকোয়ার লোয়ারিং অফ ব্লাড প্রেশার উইদিন মিনিটস টু আওয়ার্স টু ডিক্রিজ মরবিডিটি। 3 নম্বর কথা বলছি, ইটস নট ডিটারমাইন্ড বাই এ বিপি লেভেল বাট রেদার দ্য ইমিডিয়েট কম্প্রোমাইজ অফ ভাইটাল অর্গান ফাংশন। এই কথাটা কেন এসছে? ঠেকায় পড়ে। কিরকম? আমার বাংলাদেশের শ্যামল রমণীদের প্রেশার কেমন থাকে? গেলেই দেখবেন প্রায় 90-60 নিয়ে সে 18 ঘন্টা কাজ করে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই মায়ের, সেই মেয়ের যদি প্রেশার কোনো কারণে প্রেগনেন্সির জন্য শেষের দিকেই হোক 160-100 হয়, এটা তো এমন কোনো প্রেশার না, তার জন্য কিন্তু এটা অনেক প্রেশার। কিরকম? তার ছিল 90 হয়েছে 160, 50 মিলিমিটার বেড়ে গেছে। তার ছিল 60 হয়ে গেছে 100, 40 মিলিমিটার বেড়ে গেছে। এবং তাতে কিন্তু তার সিমটম হওয়া শুরু হবে কোথায় 180-120, কোথায় 160-100। অথচ এর যদি এখন শ্বাসকষ্ট শুরু হয়, দিস ইজ প্রেগনেন্সি রিলেটেড, দিস ইজ প্রিএক্লাম্পসিয়া, দিস ইজ অ্যান হাইপারটেনসিভ ইমার্জেন্সি। এই জন্যই বলা হচ্ছে rapid decompensation of vital organ function secondary to an inappropriately elevated BP. এটা ইম্পর্টেন্ট। যার প্রেশার সবসময় 160-90 থাকে, তার এখন প্রেশার পেলাম আমি 180-110, তার কিন্তু এমন কিছু হবে না। কেন? 160 থেকে বেড়ে হয়েছে 20, আর এদিকে তার 95-90 ছিল, ওখান থেকে বা 100 ছিল, ওটা 10 বা 20 বেড়েছে, খুব বেশি না। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। সো
The hypertensive emergencies are situations where vital organs are compromised related to acute hypertension-mediated damage, and that's not determined by blood pressure level, but rather the rapid rise or the imminent compromised vital organ function, সেটাতে আমরা বিবেচনা করব। এখানে এই জন্যই আবার এই সেকেন্ড কথাটাও ইম্পর্টেন্ট। হাই ব্লাড প্রেশার without acute end organ dysfunction is not a hypertensive emergency. These are hypertensive sheet emergency অথবা আর্জেন্সি। আমি একটু গল্প বলি। একটা মেয়ে এসছে আমার কাছে, তার প্রেশার 230 ওভার diastolic ছিল 160. That's the highest I have seen a patient in a chamber. And তার হাজবেন্ড বলছিল যে সে মেয়েটা প্রেশার ওষুধ খেতে রাজি হয় না, সবাই গেলেই তাকে ওষুধ দেয়, ওষুধ দেওয়ার পরে ওষুধ খাওয়ার পরেই সে পাগলের মতো আচরণ করে, সে ওষুধ বন্ধ করে দেয়। কথা বলে যেটা টের পেলাম, তার ডায়াস্টোলিক 120 নিচে গেলেই তার অসুবিধা হওয়া শুরু হতো। তার এত বেশি প্রেশার থাকায়, এখন এরকম প্রেশার দেখে আমরা সবাই ভয় পেয়ে অনেক প্রেশার ওষুধ দিয়ে দিই, সে টলার করতে পারে না, সে বন্ধ করে দেয়। কেন এই প্রবলেমগুলো হয় সেটা আমরা কথা বলবো। ওই পেশেন্টের এত যে প্রবলেম হয়ে আছে, আমি পরে বের করলাম তার আসলে কিডনি ফেলিওর হয়ে আছে, এবং দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। বাট ইভেন দেন অ্যাট দ্যাট মোমেন্ট that lady was not in hypertensive emergency, she was in urgency. আমি টার্গেট করলাম তার প্রেশারটা 120 থেকে কিভাবে আনা যায়, একটা অ্যান্টি হাইপারটেনসিভ দিলাম, গ্রাজুয়ালি কমিয়ে আনলাম, আমি তার ইনভেস্টিং করতে দিয়ে বের করলাম তার অলরেডি এস্টাবলিশড স্টেজ 4 কিডনি ফেলিওর। যাই হোক, এবং সেই মেয়েটা 1 বছরের পরের মধ্যে মারা গিয়েছিল, কিডনি স্পেশালিস্টের কাছে গেছিল, কিন্তু ডায়ালিসিস করার পর নানা রকম কমপ্লিকেশন এসে মারা যায়। কি হতে পারে হাইপারটেনসিভ এমার্জেন্সিতে? নিউ অর প্রোগ্রেসিভ এন্ড অর্গান ড্যামেজ কি হতে পারে? ভাইটাল অর্গান কোনগুলো? ব্রেইনে সিজার হতে পারে, টিআইএ হতে পারে, ইসকেমিক স্ট্রোক হতে পারে, ইন্ট্রাসেরিব্রাল অথবা সাবআরকনয়েড হ্যামারেজ হতে পারে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, পোস্টেরিয়র রিভার্সিবল লিউকোএনকেফালোপ্যাথি। এটা কেমন জিনিস? অনেক সময় আমরা দেখি রোগী পাওয়া যায় খুব বেশি প্রেশার, বলছে আমি চোখে দেখছি না, এবং পরে তাদের প্রেশারটা কমিয়ে আনলে পরে তারা কিন্তু চোখে আবার দেখতে পায়। প্রবলেম হলো এরকম অনেক রোগীর ক্ষেত্রেই যদি প্রেশারটা ড্রামাটিক্যালি বেশি কমিয়ে আনা হয়, তার চোখে প্রথমে উন্নতি হবে, তারপর পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, ব্লাইন্ড হয়ে যাবে। তার অক্সিপিটাল কর্টেক্সে এনকেফালোপ্যাথি, পোস্টেরিয়র রিভার্সিবল লিউকোএনকেফালোপ্যাথি। হার্টে কি হতে পারে? অ্যাকিউট পালমোনারি এডিমা, আমরা হাইপারটেনসিভ হার্ট ফেলিওর সবাই কম বেশি দেখেছি। অ্যাকিউট কনজেস্টিভ হার্ট ফেলিওর, অ্যাকিউট করোনারি সিনড্রোমের সাথে আমাদের হাইপারটেনসিভ ক্রাইসিস হতে পারে। ব্লাড ভেসেলে অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশন হতে পারে, মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া, সেটা মেলিগন্যান্ট হাইপারটেনশনের পার্ট হিসেবে হতে পারে। অ্যাকিউট কিডনি শাটডাউন হতে পারে কিডনিতে। চোখের ক্ষেত্রে আমরা গ্রেড 3 ও গ্রেড 4 চেঞ্জগুলো পেতে পারি। আর ইউটেরাসকে ইনভলভ করলে এক্লাম্পসিয়া, প্রিএক্লাম্পসিয়া ইত্যাদি। আমরা স্ট্রেটিফাই করতে পারি সিমটোম্যাটিক সিভিয়ার ব্লাড প্রেশার এলিভেশন, তারপরে অ্যাকিউট হাইপারটেনশন অর্গান ড্যামেজ হলো। যদি সেটা না হয়, দিস ইজ আনকন্ট্রোল হাইপারটেনশন, হাইপারটেনসিভ আর্জেন্সি বলতে পারি। আমরা তাকে ওরাল ওষুধ দিয়ে ভর্তি না করে ট্রিটমেন্ট করতে পারবো, ইভেন উইথ 180-120 প্রেশার। দ্বিতীয় হতে পারে যদি অর্গান ড্যামেজ থাকে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, সেটা কেমন হতে পারে? মেলিগন্যান্ট হাইপারটেনশন উইথ অর উইদাউট অ্যাকিউট রেনাল ফেলিওর, করোনারি ইসকেমিয়া অথবা কার্ডিওজেনিক পালমোনারি এডিমা হতে পারে, স্ট্রোক হতে পারে অথবা এনকেফালোপ্যাথি হতে পারে, অ্যাকিউট অ্যাওর্টিক ডিজিজ হতে পারে, অ্যানিউরিজম বা ডিসেকশন, এক্লাম্পসিয়া হতে পারে। এবং সেখানে ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু দ্য টার্গেট অর্গান আর ক্লিনিক্যাল কন্ডিশন। এটা কেন বলছি আমরা পরে সেটা আলোচনায় যাব। এই যে এতগুলা রোগের কথা বললাম যে প্রবলেম হতে পারে, তাতে কারো কারো ক্ষেত্রে আমরা চাইবো খুব তাড়াতাড়ি প্রেশার কমিয়ে আনতে, কারো কারো ক্ষেত্রে বলবো ভাই হাত দিও না, প্রেশার কমিও না, কমালে ক্ষতি হবে। কোথায় কি করব সেটা আমরা আলোচনায় করব। মেলিগন্যান্ট হাইপারটেনশন আমরা যখন প্রথম স্টুডেন্ট তখন এটা আমরা শুনতাম, মাঝখানে এটা ডিসফেভারে পড়ে যায়। এটা হাইপারটেনশন আর্জেন্সি ইমার্জেন্সি জয় জয়কার, মেলিগন্যান্ট হাইপারটেনশন কথা দেয় কেউ বলে না। রিসেন্ট যে ইউরোপিয়ান হার্ট জার্নাল রিসেন্ট বেরিয়েছে 2019-এ,
ESC Council on Hypertension Position Document on the Management of Hypertension Emergency, সেখানে তারা এই টার্মটিকে আবার ইজ্জত দিয়েছে। তারা বলছে malignant hypertension is a hypertensive emergency characterized by the presence of severe blood pressure elevation and advanced retinopathy, defined as the bilateral presence of same-shamed hemorrhage, cortical spot, or papilledema, that means grade 3 or grade 4. তার সাথে সাধারণত রেনাল শাটডাউন হয়ে থাকে, পার্শিয়ালি অর ফুললি। একটা ক্লিনিক্যাল প্রোফাইলের কথায় যাই, ইটালি স্টাডি 2014-তে করেছিল। ইমার্জেন্সিতে যে পেশেন্টগুলো আসছে তাদের একটা হিসাব নিয়েছিল তারা, 3,33,000 পেশেন্ট। তার মধ্যে 15,500 মতো ছিল যাদের হাইপারটেনসিভ ক্রাইসিস হিসেবে ডায়াগনোস করা হয়েছিল, পার 1000-এ 4.6। এদের মধ্যে খুব ইন্টারেস্টিং, 1/4 অ্যারাউন্ড 23% ছিল তারা জানতোই না তাদের প্রেশার আছে। Majority of them reported non-specific symptoms like headache without neurological deficit. Stroke হয়নি কিন্তু হেডেক হচ্ছে, অজ্ঞান হয়ে যায়নি, ডিজিনেস আছে, একটু বমি হচ্ছে, একটু পেটে ব্যথা হচ্ছে, পালপিটেশন হচ্ছে। হার্ট রিলেটেড সিমটম যেগুলো, যেমন ডিসনিয়া, চেস্ট পেইন, অ্যারিথমিয়া, সিনকোপ, সেগুলা অ্যারাউন্ড 28%। এবং যদি আমরা ডিজিজের হিসাব করি, পালমোনারি এডিমা ছিল অ্যারাউন্ড 30% উপরে, স্ট্রোক ছিল 22%, অ্যারাউন্ড 18% ছিল অ্যাকিউট এমআই, অ্যাওরটিক ডিসেকশন, রেনাল ফেলিওর, হাইপারটেনশন, এনকেফালোপ্যাথি, বেশি না, 5 to 8%। এখন এই যে আসলো পেশেন্টরা, আমরা কিন্তু একটা কথা বলি, একটা পেশেন্ট যদি হাইপারটেনসিভ ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করে, you should always look for secondary hypertension. কেন? দেখা গেছে স্টাডি বলছে 20 to 40% ক্ষেত্রে আমরা সেকেন্ডারি কারণ খুঁজে পাবো, এবং মোস্ট অফেন দিজ আর আইদার রেনাল পেনকাইমাল ডিজিজ, মানে আননোন কিন্তু গোপনে গোপনে ঘটনা ঘটে গেছে, সিকেডি হয়ে গেছে, অথবা রেনাল আর্টারি স্টেনোসিস। এন্ডোক্রাইন কজের লম্বা লিস্টটি আছে, আমরা কিন্তু সবাই খুব শুনতে চাই, ফিউকোমাসাইটোমার কথা শুনতে আমাদের খুব ভালো লাগে, বাট দিস আর ভেরি রেয়ার। However, the majority of patients with malignant hypertension have unrecognized or uncontrolled essential hypertension. Basically, hypertensive patient কোনো কারণে আচমকা তাদের প্রেশার অনেক বেড়ে গেছে, কি কি কারণে বাড়তে পারে সেটা নিয়ে আমরা কথা বলব। অথবা 25% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি সে জানতোই না তার প্রেশার আছে। তার মানে কি, ওই যে প্রেশারকে বলা হয় সাইলেন্ট কিলার। হ্যাঁ, তুমি গোপনে গোপনে কাজ করে যাও, ভুবনে ভুবনে, এখানে কিন্তু প্রেশারটা কাজ করে যাচ্ছে চুপি চুপি, আমার ক্ষতি করে যাচ্ছে, টার্গেট অর্গান ড্যামেজ করে যাচ্ছে, অ্যাকিউট ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করছে। এই জন্যই যে বয়স বাড়লে যে একটা রুটিন বাৎসরিক একবার হেলথ চেক আপ, এই অভ্যাসটা আমাদের গড়ে তোলা উচিত। প্যাথোফিজিওলজি নিয়ে একটু কথা বলি আমরা। ইনিশিয়েটিং ইভেন্ট কি? এই যে সাডেন একটা প্রিভিয়াসলি হাইপারটেনসিভ পেশেন্ট হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেল, কেন বাড়লো, কি কি কারণ থাকতে পারে, আমরা কিন্তু সব কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার কাট জানি না। তবে যেটা দেখা যায়, এখানে সেই ঘুরে ফিরে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম is often present, very active, and this is associated with microvascular damage. তার মানে প্রেশার আছে, সেটা কিন্তু আস্তে আস্তে কিডনিকে ড্যামেজ করছে, মাইক্রোভাস্কুলার ড্যামেজ করছে নানা জায়গায়, এবং তারপর হঠাৎ করে কোনো একটা কারণে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, একে নাচিয়ে বুড়ি, তারপর ঢোলের বাড়ি, হাইপারটেনসিভ ক্রাইসিস হয়ে যাচ্ছে। 2 নম্বর জিনিস হলো, প্রেশার বাড়লে পরে কিডনির একটা কাজ হলো নেট্রিউসিস করবে, সে সোডিয়াম এবং ওয়াটার বের করে দিবে, and that contributes to the contraction of blood volume, and that again leads to further activation of the renin-angiotensin system. And angiotensin system activated হলে angiotensin 2 হলো one of the most potent vasoconstrictor substance. We have to remember that. তার ফলে কি হচ্ছে, অর্গান ড্যামেজ যখন হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি microvascular damage and auto-regulation failure. These two are the foundation of the target organ damage associated with malignant hypertension.
এই যে অটো রেগুলেশন ফেলিওর এই টার্মটা আমরা দেখছি, এটা কিন্তু অনেক বোঝার জিনিস আছে। আমরা এটা নিয়ে তাহলে একটু কথা বলি। ব্যাপারটা কি? এই চার্টটা কি দেখাচ্ছে? দেখাচ্ছি আমরা সিভিয়ার আনকন্ট্রোল হাইপারটেনশন, পেশেন্ট নেক্রোসিস, রাস অ্যাক্টিভেশন হচ্ছে, ভলিউম কন্ট্রাকশন হচ্ছে এবং এতে রেনাল রেজিস্ট্যান্স বাড়ছে, মাইক্রোসার্কুলারি ড্যামেজ হচ্ছে, অটো রেগুলেশন ফেলিওর হচ্ছে এবং সব মিলিয়ে টার্গেট অর্গান ড্যামেজ। আগের কথাগুলোই ছক আকারে দেওয়া। অটো রেগুলেশন যখন আমরা কথা বলবো তখন আমরা আরেকটা টার্ম আমাদের সবাইকে একটু ভালো করে বুঝতে হবে, মেইন আর্টারিয়াল প্রেশার। হোয়াট ইজ দ্যাট? একটু যাই আমরা বিস্তারিত হই। A pressure is generated when the heart contracts against the resistance of blood vessel. সেটা হলো আমরা ব্লাড প্রেশার পাচ্ছি। তো মেইন আর্টারিয়াল প্রেশার কাকে বলবো? কার্ডিয়াক আউটপুট এন্ড সিস্টোলিক ভাস্কুলার ডিস্ট্রেস। এখন মেইন আর্টারিয়াল প্রেশারটা আমরা মাপি কিভাবে? আমরা মাপি ডায়াস্টোলিক প্রেশার, তার সাথে 1/3 অফ পালস প্রেশার। পালস প্রেশার মানে সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। কাজে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার দিয়ে আমরা মেইন আর্টারিয়াল প্রেশার হয়। অথবা আরেকটা ফর্মুলা আছে, twice the diastolic pressure, 1/3 the systolic pressure. এটা হলো মিন আর্টারিয়াল প্রেশার। আর কার্ডিয়াক আউটপুটে আমরা কি দেখছি? মিন আর্টারিয়াল প্রেশার আমরা কথা বলছি, সিস্টেমিক ভাস্কুলার কার্ডিয়াক আউটপুট দুটা তার উপরে কিন্তু ইনফ্লুয়েন্স করছে। কার্ডিয়াক আউটপুট কার উপর নির্ভর করছে? স্ট্রোক ভলিউম, হার্ট রেট। কাজে সিম্প্যাথিক স্টিমুলেশন হলে আমার স্ট্রোক ভলিউমও বাড়ছে, হার্ট রেটও বাড়ছে, কার্ডিয়াক আউটপুটও বাড়ছে, আবার মিন আর্টারিয়াল প্রেশার কিন্তু বাড়ছে। 2 নম্বর, আমার যে সিস্টোলিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে তাহলেও কিন্তু আমার মিন আর্টারিয়াল প্রেশার বেড়ে যাবে। আর সিস্টোলিক ভাস্কুলার প্রেশারটা আমার কিভাবে করব? 80 ইন্টু মিন আর্টারিয়াল প্রেশার মাইনাস মিন ভেনাস প্রেশার, মানে রাইট এট্রিয়াল প্রেশার। And systemic hypertension therefore necessitates an increase in cardiac output or an systolic vascular resistance. Hypertension most typically results from an increase in systolic vascular resistance. কেন? কার্ডিয়াক আউটপুট যেটা বাড়ে, প্রথমে সেটা বাড়লো, পরে কিন্তু এটা গ্র্যাজুয়ালি নর্মালাইজড হয়ে যায় উইথ ওভার টাইম। সিস্টোলিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা পারসিস্টেন্ট থেকে যায়, অ্যান্ড দিস মেনটেইন দ্য হাইপারটেনশন। আর সিস্টোলিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের বলতে গেলে আমার সেই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, সেই অটোনমিক নার্ভাস সিস্টেম, তাদের রোলগুলো চলে আসে। এন্ডোক্রাইন, তার মানে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন কথা চলে আসে। ব্লাড ভেসেলের, রেজিস্ট্যান্ট ভেসেলের রোল চলে আসে। এন্ডোথেলিয়াল ফাংশন, যার ভেসোডাইলেটর সাবস্টেন্স তৈরি করে, সেটা চলে আসে। মানে অল রোডস লিড টু সিস্টোলিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। কোনো কারণে ওখানে যদি আমার কিছু ঝামেলা হয়, আমার মিন আর্টারিয়াল প্রেশার বাড়তে থাকবে। সো লেটস গো টু অটো রেগুলেশন। It's an important process that works to maintain adequate and stable blood flow during changes in blood pressure. এটা কিন্তু কতগুলো ভাইটাল অর্গানের জন্য খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি কার জন্য? ব্রেইনের জন্য। আমাদের বডির অদ্ভুত একটা সিস্টেম আছে, তাতে ভাইটাল অর্গানগুলোকে এক ডিফারেন্ট লেভেল অফ ব্লাড প্রেশার চেঞ্জ হতে পারে। আমি শয়নে স্বপনে দিবাজাগরণে একই ব্লাড প্রেশার নিয়ে ঘুরে বেড়াই না। আমি শুয়ে আছি, বডির চাহিদা কম, আমার ব্লাড প্রেশার কম। আমি দৌড়াচ্ছি, আমার বডির চাহিদা বেশি, ব্লাড প্রেশার বেশি। আমি রেগে গেছি, আমার ব্লাড প্রেশার বেশি। রেগে গেলে মাথায় রক্ত চলে যায় না, তাতে প্রেশার কিন্তু সাংঘাতিক বেড়ে যেতে পারে। আমরা যে বলি মাথায় রক্ত চলে গেছে, অ্যাবসলিউটলি কারেক্ট ডেসক্রিপশন, বাট ব্রেনে ড্যামেজ হয় না। কেন হয় না সেটা দেখছি আমরা। যে অটো রেগুলেশন দিয়ে তারা মেনটেইন করে যে ভিতরে ব্রেইনে ব্লাড ভেসেল যেগুলো আছে তারা একই লেভেলে থাকবে। তার ইনপুট লেভেলে প্রেশার যতই বেশি হোক, আমার ক্যারোটিড আর্টারিতে প্রেশার যত বেশি হোক, আমার সেরিব্রালের ভিতরে যে আর্টারিগুলো আছে সেখানে কিন্তু প্রেশার ফ্ল্যাকচুয়েশন বেশি হবে না। ওখানে যত ইচ্ছে থাকুক, তারা ম্যানেজ করবে। বা যখনই এটা ক্রনিক হাইপারটেনশন হয়, সেখানে মিন আর্টারিয়াল প্রেশারটা ক্রমাগত বাড়তে থাকে এবং অটো রেগুলেশনটা শিফটস আপওয়ার্ডস টু প্রোটেক্ট দ্য এক্সপোজড অর্গান ফ্রম এক্সেসিভ প্রেশার। আমরা একটা ছক দেখবো, সেটা নিয়ে ব্যাখ্যা করব। নর্মালি কি হয়? সেরিব্রাল ব্লাড ফ্লো is roughly 50 ml per 100 gram of tissue per minute. And এটা ফিজিওলজিক্যাল একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে। তাতে নন হাইপারটেনসিভ পার্সনদের ক্ষেত্রে সেরিব্রাল অটোরেগুলেশন ক্যান কিপ সেরিব্রাল ব্লাড ফ্লো between the mean arterial pressure of 60 to 120 ml per mercury. চিন্তা করে, মিন আর্টেরিয়াল প্রেশার যেটা মেইন ড্রাইভিং ফোর্স,
সেটা 60 হলেও যে পরিমাণ ব্লাড সাপ্লাই যাবে, 120 হলেও সে একই পরিমাণ ব্লাড সাপ্লাই যাবে। এটা কিন্তু ব্রেন ম্যানেজ করতে পারে। আমরা এই ছকটা দেখি, নর্মোটেন্সিভ যে ছকটা দেখছি, আমরা দেখছি মাঝখানে যে ফ্লোটা যেটা আছে সেটা কিন্তু একই রকম আছে, অনেক লম্বা, 60 থেকে 120 পর্যন্ত। ক্রনিক হাইপারটেনসিভ যেটা আছে তাদের হয় কি, তাদের তো সবসময় প্রেশারটা বেশি, তখন তাদের এই যে মিন আর্টেরিয়াল প্রেশারের যে ব্লাড ফ্লো রেগুলেটর যেটা, সেটা ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে। যার প্রেশার ক্রমাগত অ্যারাউন্ড 180 100 থাকছে, তার কিন্তু সেরিব্রাল ব্লাড ফ্লো রেগুলেশন ব্রেনকে প্রোটেক্ট করার জন্য অনেক উপরে লেভেলে চলে যাবে। তার তখন এমএপি লোয়ার লিমিটই শুরু হবে হয়তো 120 থেকে, হয়তো 150 পর্যন্ত সে ম্যানেজ করতে পারবে, ভিতরে ড্যামেজ হতে দিবে না। তার বেশি হলেই বা অন্য কোনো কারণে সে অটো রেগুলেশন একটু ঝামেলা হলেই তাৎক্ষণিকভাবে বিরাট ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো, ক্রনিক হাইপারটেনসিভের ক্ষেত্রে যখন মিন আর্টেরিয়াল প্রেশারটা একটু সেট হয়ে গেল আপার লেভেলে, তখন যদি আমি ড্রামাটিক্যালি হয়তো কোনো কারণে যদি প্রেশার কমিয়ে দিই, ওই মিন আর্টেরিয়াল প্রেশারের অটো রেগুলেটরি সিস্টেমটা আবার রিসেট হতে নর্মোটেন্সিভ লেভেলে সময় লাগবে। সেই সময়ের মধ্যে ব্রেনের মধ্যে ইস্কিমিক ড্যামেজ হয়ে যেতে পারে। তার মানে ওখানে আমি ভালো করতে গিয়ে ওভার ট্রিটমেন্ট করে রোগীর ক্ষতি করে ফেলতে পারি। কাজে অনেক সময় যে রোগীরা যে বলে যে প্রেশার ওষুধ খেলে আমার খারাপ লাগছে, প্লিজ প্লিজ লিসেন টু দ্য পেশেন্ট। তার ক্ষেত্রে আমরা খুব স্লোলি কমানোর জন্য ট্রাই করবো। যদি তার ক্রাইসিস কোনো সিচুয়েশন না থাকে, আমরা তাড়াহুড়া করে কমাতেই যাব না। তার সিমটমের প্রতি একটু সম্মান দিব, ইজ্জত দিব, শুনবো, এবং আমি জোর করবো না তোমার প্রেশার 130 80 নিচে রাখতে হবে, 140 90 নিচে রাখতে হবে, না, এমনটি করবো না। আমি বলবো ঠিক আছে, আমাদের টার্গেট হোক যে প্রথম 15 দিনে আমরা প্রেশারটা 160 এদিকে 95 100-এর মধ্যে রাখি, তারপরে আমরা পরের 2 সপ্তাহ চেষ্টা করবো 140 90 নিচে নামতে। আমি 6 সপ্তাহের মাথায় চেষ্টা করবো যে আপনার প্রেশারটা যেন 138 কাছে, বা 2 মাসের মাথায় 138 চলে আসে। সইয়ে সইয়ে করতে হবে। এই যে সেরিব্রাল ব্লাড ফ্লো যে কথাটা বলা হচ্ছিল, দেখেন খেয়াল করে যে cerebral autoregulation can keep the normal blood flow between a systolic pressure of 70/40 millimeter mercury and in case of hypertensive, chronic hypertensive, between 190/130 millimeter mercury সে মেনটেন করতে পারে যদি অন্য কোনো ঝামেলা না হয়। একটা প্রবলেম হলো, যদি অ্যাথেরোস্ক্লেরোটিক ভাসেল হয় তাহলে কিন্তু ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেই ভাস্কুলার স্টেনোসিস যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার একটু কমলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে ভিতরে। এই শিফট টু দ্য রাইটের ব্যাপারটা তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে কাদের ক্ষেত্রে এটা হয়। তাদের ক্ষেত্রে আমরা চট করে তাহলে প্রেশার কমানোর জন্য ব্যস্ত হব না। ক্রনিক হাইপারটেনশন, ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ, সাবঅ্যাকুলেট হ্যামোরেজ, স্ট্রোক, ইস্কেমিক স্ট্রোক, সেরিব্রাল ট্রমা, সেরিব্রাল ইডিমা, এজ, বেশি এল্ডারলি পেশেন্টে খুব স্লোলি প্রেশারটা কমানো উচিত। অ্যাথেরোস্ক্লেরোটিক ভেসেল, এবং বলা হচ্ছে সাম হাইপারটেনসিভ সাফার ডিক্রিজ সেরিব্রাল ব্লাড ফ্লো এট এ মিন আর্টেরিয়াল প্রেশার লোয়ার দেন 120। ওই যে মেয়েটার কথা বলছিলাম, ও যে পাগলের মতো আচরণ করতো, ওর তো আসলে সেরিব্রাল হাইপোক্সিয়া হচ্ছিল, তার আচরণ কিন্তু একদম স্বাভাবিক। বাট each and every doctor, those who are treating her, including myself, were thinking she is overreacting, she is hysterical. We were wrong. আমি তাকে সহানুভূতির সাথে, তার যেহেতু করছে না, আমি খুব রিয়ালিস্টিক্যাল ডিসিশন নিলাম যে আমি তাকে তোমাকে খুব বেশি কমাবো না, এই যেটা তুমি সহ্য করতে পারো ওই লেভেলে আনি, পরে কমাবো। এখন পড়াশোনা করতে গিয়ে দেখি আমি না বুঝে ঠিক কাজটা করেছিলাম, এবং ইন জেনারেল আমি ওটা হয়তো সহানুভূতির সাথে করেছি, জেনে বুঝে করিনি। এখন করলে কিন্তু আমি কমাবো তার প্রেশার খুব স্লোলি, ওই আগের মতোই যেভাবে করেছি, কিন্তু বুঝে কমাবো। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। সেরিব্রাল পারফিউশন প্রেশার যদি লোয়ার লিমিটের নিচে চলে যায় তাহলে কিন্তু ইস্কিমিয়া বেড়ে যাবে। এই জন্য স্ট্রোকের পেশেন্টে যখন প্রেশার অনেক বেড়ে যায় তখন কিন্তু বডি চেষ্টা করছে ওই ইনফার্ক্টের জোনে জোর করে ব্লাড প্রেশার ঢুকাতে, ওখানে তো অক্লুডেড হয়ে গেছে। সেটা যদি আমরা বেশি কমিয়ে দিই, যেটা ইনফার্ক্টের জন্য তার পাশে একটা হাইপো ইস্কিমিক একটা জোন আছে, সেই পেনাপটা বেড়ে যাবে যদি আমরা সেরিব্রাল পারফিউশন প্রেশার বেশি কমিয়ে দিই। আচ্ছা, যদি সেরিব্রাল পারফিউশন প্রেশার হঠাৎ করে বেড়ে যায় তাহলে কি হয়?
সেরিব্রাল ইডিমা কেন হয়, কেন হাইপারটেনশন এনকেফালোপ্যাথি হয়? ব্রেক থ্রু ভেসোডাইলেশন, সেই অটোরেগুলেশন ফেলিওর হয়ে সেগমেন্টাল সিউডোস্পাজম হয়, ফ্লুইড এক্সট্রাভাসেশন হয়, সেরিব্রাল ইডিমা হয়, হাইপারটেনশন এনকেফালোপ্যাথি হয়ে যায়। এখন প্রেশারের সাথে আমরা আরেকটু কতগুলো কথা জেনে নিই। রেট অফ চেঞ্জ অফ ব্লাড প্রেশার ডিটারমাইন্স দ্য লাইভলিহুড। গ্রাজুয়ালি প্রেশার বাড়ছে, রোগী টলারেট করতে পারছে। হঠাৎ করে প্রেশার বেড়ে গেল, রোগী কিন্তু খুব তাড়াতাড়ি সিমটোমেটিক হয়ে যাবে। ক্রনিক হাইপারটেনশন লোয়ার্স দ্য প্রবাবিলিটি অফ হাইপারটেনসিভ ক্রাইসিস। এরা অ্যাডাপটিভ ভাস্কুলার চেঞ্জ থাকে দেখে তাদের প্রোটেকশন হয়, কিন্তু অ্যাকিউট চেঞ্জ হলো না, ঠিক আছে, কিন্তু ক্রনিক চেঞ্জ কিন্তু এন্ড অর্গানগুলো হতেই থাকে। আমরা ক্রনিক্যালি হাইপারটেনসিভ পেশেন্টে এই জন্যই তার ক্রনিক এন্ড অর্গান ড্যামেজগুলো কমাতে গেলে অবশ্যই প্রেশার কন্ট্রোল করতে হবে, কিন্তু আমরা তাকে ড্রামাটিক্যালি কমানোর চেষ্টা করব না। প্রিভিয়াস যারা নর্মোটেন্সিভ তারা কিন্তু সাইন সিমটম অনেক লোয়ার বিপিতে ডেভেলপ করে, যেটা প্রি অ্যাক্লামসিয়া অথবা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে আমরা দেখতে পাই। সেই জন্যই একটা এজিএন এর পেশেন্ট তার 160/100, তার কিন্তু একটু টেনাল শাটডাউন হতে পারে, তার হেমাচুরিয়া হতে পারে, তার কিন্তু মেলিগন্যান্ট হাইপারটেনশন মতো হতে পারে, কারণ তার হয়তো প্রিভিয়াস প্রেশার ছিল 110/70 অথবা 60। আমরা জানি না সেটা, কাজে প্রিভিয়াসলি নর্মালটেন্সি বিশেষ করে যাতে লো নর্মাল থাকে তাদের ক্ষেত্রে এরকম মোটামুটি বাড়লেও কিন্তু হাইপারটেনসিভ ক্রাইসিস নিয়ে মতো সিচুয়েশন ডেভেলপ করতে পারে। এখানে খেয়াল করে দেখেন এন্ডোথেলিয়াল একটা বিরাট রোল আছে। কেন? এন্ডোথেলিয়াম ইজ অ্যাকচুয়ালি, যদি আমরা সারফেস হিসাব করি, ইট ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন অর্গান। কেন? তারা কিন্তু কিছু সাবস্টেন্স রিলিজ করে, ভ্যাসোডাইলেটগুলা, নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন, এগুলো সব কিন্তু এন্ডোথেলিয়াম করে সিক্রেট করে। কাজে যে যে কারণে এন্ডোথেলিয়াম ড্যামেজ হয়, যেমন আমাদের ক্রনিক হাইপারটেনশনে যেরকম ড্যামেজ হয়, তাতে কিন্তু হোমিওস্টেসিস করতে এন্ডোথেলিয়ামগুলো যে রোলগুলো প্লে করতো তারা সেটা পারে না। সাডেন ইনক্রিজ ভেসেল অ্যাক্টিভিটি, এটি কোথায় হয়? এদের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে রেনি অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, নন এপিনেফ্রিন অ্যাঞ্জিওটেনসিন 2 এরা খুব বেশি বেড়ে গেছে। কি কি ক্রাইসিসে হয় আমরা সবসময় ক্লিয়ার কাট বুঝিও না, কিন্তু হয়, এবং হলে পরে সেটা অ্যাকিউটলি টার্গেট অর্গান ড্যামেজের জন্য কন্ট্রিবিউট করে। সেই কথা বলা হচ্ছিল angiotensin 2 directed cytotoxicity vessel wall, mechanical stretching may play a role, inflammatory vasculopathy may play a role, cytokine endothelial adhesion molecule এগুলি অ্যাক্টিভেটেড হয়। এন্ডোথেলিয়াল ফাংশন যদি কমে যায় তাহলে কি হবে? পারমিবিলিটি বাড়বে, তার মানে সেরিব্রালে যেটা হয়, ওই যে সেরিব্রাল ইডিমা হয় কারণে ইনহিবিশন অফ লোকাল ফাইব্রিনোলাইসিস। সেজন্যই মেলিগন্যান্ট হাইপারটেনশনে সবকটা অর্গানে ড্যামেজ হতে পারে, কারণ সবকটায় ছোট ছোট মাইক্রোভেসেল লেভেলে আপনার ছোট ছোট থ্রম্বাস, মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে ক্যাপিলারি লেভেলে, এবং তার ফলে লোকাল ফাইব্রিনোলাইসিস কাজ করে না দেখে এবং কোয়াগুলেশন কাজকে অ্যাক্টিভেট হয়ে যায় দেখে সেখানে কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। কোভিডে যেমন হচ্ছে, লাংসের মধ্যে আমরা নিউমোনিয়ার মতো সেটাও দেখছি, আসলে সেগুলো হলো সব মাইক্রোভেসেলগুলা থ্রম্বোটিক হয়ে সেখানে এই শ্যাডোগুলো তৈরি করছে। কেন? আমাদের কোয়াগুলেশন কাজটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সাইটোকাইনকে সেলগুলা ড্যামেজ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা দেখানো হয়েছে। এটা ব্লাড প্রেশার বাড়লে অটোরেগুলেশন ফেলিওর হতে পারে, তখন রেজিস্ট্যান্স খুব বেড়ে গেলে সেটা আবার ব্লাড প্রেশার আরো বাড়িয়ে দিচ্ছে, আবার একটা ভিশাস সার্কেল, ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, সেটা আবার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে, সেটা আবার ড্যামেজ করছে। সব মিলে এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, ইস্কেমিয়া হয়, টার্গেট অর্গান ড্যামেজ হয়, প্রোথ্রম্বোটিক স্টেট হয়, তাতেও টার্গেট অর্গান ড্যামেজ হয়, রাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, সেটা আবার ব্লাড প্রেশার বাড়ায়, ভেসোকনস্ট্রিক্ট করে, এবং সেটা আবার টার্গেট অর্গান ড্যামেজ করে। একটা ভিশাস সার্কেলের মধ্যে পড়ে যাই আমরা হাইপারটেনসিভ ক্রাইসিসের সময়। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হতে পারে? There is no specific BP threshold to define hypertensive emergency. ওই যে আমরা বলছি 120, 180, 120, সেটা বলছি বটে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা পার্সন টু পার্সন, সিচুয়েশন ভার্সাস সিচুয়েশন চেঞ্জ হয়। Because at the same blood pressure level, hypertension mediated target organ damage may be present in a person, may not be present in another person. The rate of blood pressure increase appears to be more important than the absolute blood pressure value in the development of hypertensive emergency. যে ক্রনিক্যালি হাইপারটেনসিভ সে অনেক বেশি সহ্য করতে পারবে, যে একেবারে নর্মোটেনসিভ সে অনেক অল্প বাড়লে পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
ইমার্জেন্সি সিমটম কি হতে পারে? হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, চেস্ট পেইন, ডিসনিয়া, ফোকাল ও জেনারেলাইজড নিউরোলজিক্যাল সিমটম। আর কি হতে পারে? ডিজিনেস। কেন? সেরিব্রাল অটো রেগুলেশনে প্রবলেম হওয়ার জন্য। আমরা অনেক সময় পাত্তা দিই না, পাত্তা দিতে হবে যদি প্রেশার বেশি থাকে। আচ্ছা, আর কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কমপ্লেন, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। অনেক হাইপারটেনসিভ পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন, নাউসিয়া, অ্যানোরেক্সিয়া। আমি নিজেও কিন্তু আগে খুব ভালো জানতাম না, এবার লেকচারগুলো এই করতে গিয়ে তৈরি করতে গিয়ে দেখলাম ইন্টারেস্টিং, এই জিনিসগুলো তো উঠে আসছে। অবশ্যই এটা কিন্তু নতুন, এবারে তারা খুব বেশি জোর দিচ্ছে যে এই সিমটমগুলো একটু খেয়াল করুন। One study showed the common target organ damage associated with the cerebral infarction are around 1/4 cases cerebral infarction, 1/4 case pulmonary edema, around 16% hypertension and cardiology. আমরা এক মিনিট, হিস্ট্রি নিতে হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। Hypertensive crisis to evaluate it, we should take a detailed medical history. What about the duration of hypertension? সে কি আগে থেকে জানতো? যদি জানা থাকে কতদিন ধরে আছে? কারণ সে যে বলছিলাম ক্রনিক হাইপারটেনশন ক্ষেত্রে আমার অটো রেগুলেশন সিস্টেমটা অনেক রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 নম্বর আমাকে দেখতে হবে সেটা হাইপারটেনশন বটে, সে কি ওষুধ খেত কি খেত না, খেলে তার ব্লাড প্রেশার কন্ট্রোল ছিল কি ছিল না, এবং কোনো এভিডেন্স আছে কিনা। কিরকম? আগে ডাক্তারদের কাগজগুলো দেখতে পারি যে তার যদি দেখা যায় বিভিন্ন ডাক্তারের কাছে তার প্রেশারটা 170, 105, 160, 100 এরকম মাঝে মধ্যেই আছে, তার মানে তার আসলে আগেও ব্লাড প্রেশার ভালো কন্ট্রোল ছিল না। তার মানে বোথ ফর ট্রিটমেন্ট পারপাস অ্যান্ড ডায়াগনোসিস পারপাস আমার হিস্ট্রি নেওয়াটা জরুরি। রোগী কোনো ওষুধ খাচ্ছে কিনা যেটা ইনক্রিজ করতে পারে ব্লাড প্রেশার, এনএসআইটি, স্টেরয়েড, ওসিপি, তারপরে এই যে সিকিডি পেশেন্টের ক্ষেত্রে ইরাইথ্রোপয়েটিন, তারপরে কিছু কেমোথেরাপিউটিক এজেন্ট আছে যেগুলো কিন্তু অ্যাকিউটলি ব্লাড প্রেশার বাড়তে পারে। স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, আনকন্ট্রোল হাইপারটেনশন, হাইপারটেনশন ক্রাইসিস, এসব জায়গায় এই স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম এখন খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তার সাথে আর কি দেখতে হবে? তার কার্ডিওভাস্কুলার আদার রিস্ক ফ্যাক্টর কি আছে এবং আদার কোমরবিডিটি কি আছে। ফিজিক্যাল এক্সামিনেশন করবো আমরা, তার হার্ট সাউন্ডটা কেমন, কোনো মারমার আছে কিনা, বিশেষ করে কোয়ার্টেশনের জন্য নেক আর্টারিতে বা অ্যাবডোমিনাল কোনো মারমার আছে কিনা, অ্যাবডোমিনাল অ্যানিউরিজম আছে কিনা, নেকে কোনো ক্যারোটিড স্টেনোসিস আছে কিনা। এটা ইম্পর্টেন্ট কেন? ওই যে বলছিলাম আমার যদি স্টেনোটিক ভেসেল থাকে তার ক্ষেত্রে প্রেশার কন্ট্রোল করতে আমি খুব সাবধানী, কারণ তার প্রেশার যদি বেশি কমিয়ে দিই স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে, সেরিব্রাল স্ট্রোকের ক্ষেত্রে, তাহলে আমি তার উপকার করার থেকে ক্ষতির কারণে বেশি হবে। কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা, তার মানে তাকে আমি একটু 7 নার্ভ পালসে আছে কিনা, 3rd ফুট নার্ভ পালসে আছে কিনা, প্লান্টারটা কেমন, এই একটু দেখা দরকার। ফান্ডোস্কোপি গ্রেড 3 ও গ্রেড 4 চেঞ্জ আছে কিনা, ফ্লেম হ্যামোরেজ, ডট এন্ড ব্লট হ্যামোরেজ, হার্ট সফট এক্সপিরিয়েন্স ইত্যাদি। পালসটা দেখতে হবে। লোয়ার এক্সট্রিমিটিতে আমি বলি কি আমার স্টুডেন্টদের, যাও রুগীকে সালাম করো, সালাম করো মানে আর্টেরিয়াল ডরসালিস পেডিস দেখো। কেন? আমি যদি দেখি আর্টেরিয়াল ডরসালিস পেডিসে পালস নেই, তার মানে তার কিন্তু পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে। যার ডরসালিস পেডিসে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আছে, আমি কোয়াইট শিওর থাকতে পারি যে তার করোনারিতেও মোটামুটি ঝামেলা আছে এবং তার ক্যারোটিডেও ঝামেলা থাকার চান্স খুব বেশি। কাজেই তার তো রিস্ক ফ্যাক্টর, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর হিসেবে তো ট্রিটমেন্ট আমাকে অ্যাগ্রেসিভ করতে হবে ওই রিস্ক ফ্যাক্টরগুলো, কিন্তু প্রেশারের ক্ষেত্রে আই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট হাউ মাচ অ্যান্ড হোয়াট টার্গেট আই শুড অ্যাচিভ ইন লোয়ারিং দ্য ব্লাড প্রেশার ইমিডিয়েটলি। অ্যাবডোমেনে একটু পালপেট করে দেখতে পারি যদি মনে করি অ্যাওরটিক অ্যানিউরিজম আছে কিনা দেখার জন্য। ভাইটাসগুলো দেখবো, রুগীর কথাবার্তা ঠিক আছে কিনা, তার কনসাস ওরিয়েন্টেড কিনা। আর কি দেখবো? ব্লাড প্রেশার তো দেখতেই হবে, স্যাচুরেশনটা দেখবো, হার্ট রেটটা দেখবো। ব্লাড প্রেশার মাপতে গেলে বোথ দ্য আর্মস, এটা খুব জরুরি। হাইপারটেনসিভ ক্রাইসিসে 2 আর্মে দেখা উচিত টু ডিটেক্ট এনি পটেনশিয়াল ডিফারেন্স। হার্ট রেটের কথা কেন বলা হচ্ছে?
to differentiate between hypertensive emergency and urgency. একটা স্টাডি বলছে, ওরা প্রায় 200 মতো পেশেন্ট নিয়েছিল। দেখা যাচ্ছে যদি নরমাল হার্ট রেট থাকে তারা হাইপারটেনশন আর্জেন্সি যাওয়ার চান্স অনেক বেশি, আর যদি তার হার্ট রেট 100-র উপরে থাকে তাদের হাইপারটেনশন ইমার্জেন্সি হওয়ার চান্স খুব বেশি। একটা গ্রুপকে আমি ইভালুয়েট করে ইমার্জেন্সি থেকে আউটডোর থেকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিব বাসায়, বলবো হয়তো বিশ্রামে থাকো এইমাত্র। আর আরেকটা গ্রুপকে বলবো ভাই আপনার ভর্তি না হলে চলবে না, অথবা বলা লাগবে না, রুগী ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে থাকে। এই জিনিসটা আরেকটু ইলাবোরেট করি। Tachycardia is most associated with hypertensive left ventricular failure in the setting of hypertensive emergency due to activation of sympathetic nervous system. Heart rate less than 100 beats per minute has high specificity, classifying patient as hypertensive urgency. এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, সিস্টোলিক বিপি, ডায়াস্টোলিক বিপি, পালস প্রেশার এরা কোনোটাই কিন্তু ইমার্জেন্সি আর আর্জেন্সির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। তার মানে আমার খুব বেশি প্রেশার থাকলেই সেটাতে ইমার্জেন্সি নাও হতে পারে, আবার ইমার্জেন্সি মতো অত প্রেশার না 160-100 এই প্রেশারও রোগী কিন্তু ইমার্জেন্সিতে হয়ে যেতে পারে, ওটা আর্জেন্সি নাও হতে পারে। এই জিনিসটা আমাদের রোগীকে অ্যাসেস করে বুঝতে হবে। বলছিলাম যে সেকেন্ডারি হাইপারটেনশনের কথা 20-40% ক্ষেত্রে কি হতে পারে, নিউরোলজিক, হেড ট্রমা, স্পাইনাল কর্ড ইনজুরি, অটোনমিক ডিসফাংশন। এটা খুব ইন্টারেস্টিং কথা বলি। দুটো সার্জারি আছে যে সার্জারিগুলো করার পরে রোগীর আচমকা প্রেশার বেড়ে যায়। একটা হলো নিউরো সার্জারি, আমরা মাঝে মধ্যেই পাই প্রিভিয়াসলি অ্যাবসলিউটলি নর্মাল প্রেশারের পেশেন্ট, যে কোনো প্রেশার জীবনে পায়নি, অপারেশনের পরে ব্রেন সার্জারির পরে তার প্রেশার বেড়ে 200, 120, 130 হয়ে যাচ্ছে, এবং তাদেরকে অনেক ওষুধ দিয়েও কন্ট্রোল করা যায় না। এটা হয়, এটা সেরিব্রাল অটোরেগুলেশনের অদ্ভুত কিছু সিস্টেমের কারণে হয়। স্পাইনাল কর্ড ইনজুরি বা অটোনমিক ডিসফাংশনে হয়। জিপিএসে যাদের টেকিকার্ডিয়া থাকে তাদের কিন্তু হাইপারটেনসিভ ক্রাইসিস হওয়ার চান্স খুব বেশি থাকে। উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। রেসপিরেটরি কার্ডিওরেসপিরেটরি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ইজ ফ্যাক্টর যদি থাকে, সেটা সেকেন্ডারি হাইপারটেনশনের একটা কারণ। সিকিটি, রেনোভাস্কুলার হাইপারটেনশন, রেনাল আর্টারি আমরা তো জানি। স্ক্লেরোডার্মা আর ভাস্কুলাইটিস এদের কিন্তু হাইপারটেনসিভ ক্রাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। এন্ডোক্রাইন অনেকগুলো কারণ আছে, সেটা আমরা কম বেশি জানিও। ড্রাগস, এনএসআইটি, oral contraceptive, illicit drugs. What is that? ইকাস্টেসি, ইয়াবা, এমফেটামিন, মেথেমফেটামিন, এগুলো। এমনকি ওজন বাড়ানোর জন্য অনেকে গ্লুকোকর্টিকয়েড খায়, এগুলা। ক্যালসিনিউরিন ইনহিবিটর ক্যান্সার থেরাপির জন্য ইউজ করা হয়, ইরাইথ্রোপয়েটিন আমি বলছিলাম। তারপরে এই যে ভিজিএফ ইনহিবিটর, এগুলো কিন্তু সবকটা কিন্তু প্রেশার একটু বাড়াতে পারে। আরেকটা কথা মনে রাখতে হবে, রুগীকে জিজ্ঞেস করেন যে আপনি কোনো ওষুধ খান কিনা, খায় না। যদি ভালো করে ধরেন তখন হয়তো শুনতে পাবেন একটু হার্বাল কিছু ওষুধ খায় বটে। শ্রীপুরের বড়ি খেয়ে কত লোকের যে কিডনি ফেলিওর হয়েছে এবং হাইপারটেনসিভ ক্রাইসিস নিয়ে যে প্রেজেন্ট করেছে আল্লাহ মালুম। লাইফস্টাইল, এক্সেসিভ ডায়েটারি সল্ট ইনটেক, কিছু পেশেন্ট আছে যারা দে আর ভেরি সল্ট সেন্সিটিভ, একটু লবণ খেলে তাদের পেশে ড্রামাটিক্যালি বেড়ে যেতে পারে। ওবেসিটি ইটসেলফ ইজ রেসপন্সিবল। অ্যালকোহল বিঞ্জ, যারা যেটা হয় যে খায় না, যখন খায় একেবারে দম একদম বন্ধ করে খায়, তাদের কিন্তু এটা হতে পারে। আর প্রেগনেন্সিতে প্রি অ্যাক্লাম্পসিয়া অ্যান্ড হেল্প সিনড্রোম, যেখানে হাইপারটেনশন, এলিভেটেড লিভার এনজাইম, লো প্লেটলেট কাউন্ট সিনড্রোম। ক্লু কি পাবো আমরা যে পোরলি কন্ট্রোল হাইপারটেনশনে? আমরা তো রেটিনোপ্যাথি কথা বলেছি। প্রিকোর্ডিয়ামে যদি আমি এলভিএইচ পাই কিংবা একটা গ্যালোপের সাইন পাই বা হার্ট ফেলিওর পাই, অথচ এমআই নাই, তাহলে সেটা হাইপারটেনশনের জন্য, তাহলে তার মানে তার এটা পিওরলি কন্ট্রোল হাইপারটেনশনের জন্য এটা হওয়ার চান্স বেশি। ইসিজিতে যদি আমি এলভিএইচ পাই কিংবা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট পাই, দ্যাট অলসো সাজেস্ট যে পেশেন্টের প্রেশার কিন্তু আসলে ভালো কন্ট্রোল ছিল না। আর যদি পেশেন্টের হার্ট ফেলিওর থাকে, আমি ইডিমা পাচ্ছি, লাংসে ক্রেপস পাচ্ছি, জেভিপি রেস পাচ্ছি, তার মানে দুটো জিনিস, তার ক্রনিক কনজেস্টিভ ফেলিওর আছে তার সাথে প্রেশার, অথবা তার কিডনি ফেলিওর আছে, ফ্লুইড ওভারলোড হচ্ছে। এগুলো যদি থাকে আমাদের খেয়াল করতে হবে যে এটা পোরলি কন্ট্রোল হাইপারটেনশনের ব্যাপার। আমি আরেকটা জিনিস বলবো,
এটা কিন্তু এখানে বইটুয়ে লেখা নেই, কিন্তু এটা আমার অবজারভেশন এবং খুব আমি কনফিডেন্টলি এটা বলি। একটা পেশেন্ট আমার কাছে এসছে, সে এসছে 140-100, আমি তাকে দেখে ওষুধ দিলাম না, বললাম না তুমি অত টেনশন করো না, তোমাকে একটু ঘুমের ওষুধ দিচ্ছি, তুমি 5 দিন পরে টেস্টগুলো করে আসো, অসুবিধা নেই। আরেকটা পেশেন্ট 160-95 নিয়ে আসছে, আমি কিন্তু তখনই তাকে অ্যান্টিহাইপারটেনসিভ শুরু করে দিচ্ছি। কি দেখে আমি এত কনফিডেন্ট হতে পারি? একটা হচ্ছে এলভিএইচ, কোনো কথাবার্তা নেই, এলভিএইচ থাকলে বুঝতেই হবে না এটা রিয়েল হাইপারটেনসিভ, অর্গান চেঞ্জ হয়ে গেছে। আরেকটা হচ্ছে auscultate the second heart sound in the aortic area. ফার্স্ট নিজের অ্যাওরটিক সাউন্ডটা শুনি, সেকেন্ড হার্ট সাউন্ড সবচেয়ে ভালো শোনা যায় পালমোনারি এরিয়া, অ্যাওরটিক এরিয়া অত ভালো শোনা যায় না। নিজের হার্ট সাউন্ডটি শুনলেই আজকে লেকচারের পর চেক করে দেখেন, বুঝবেন। যদি কারো ক্ষেত্রে দেখা যায় তার সেকেন্ড হার্ট সাউন্ডটা অ্যাওরটিক এরিয়া খুব ভালো শোনা যাচ্ছে, একটু খুব প্রমিনেন্ট মনে হচ্ছে, ফার্স্ট হার্ট সাউন্ড থেকে প্রমিনেন্ট, দ্যাটস লাউড aortic component of the second heart sound, and that is found in chronical hypertensive persons. যার আগে কোনোদিন প্রেশার ধরা পড়েনি কিন্তু এটা পাওয়া গেছে, আমি কিন্তু মনে করব সে অ্যাকচুয়াল হাইপারটেনসিভ। তাকে হয়তো আমি প্রথম ভিজিটে ওষুধ শুরু করব, অন্যদের হয়তো বলবো না তোমাকে একটু অবজার্ভ করে দিকে ওষুধ শুরু করছি। এটা আমার অবজারভেশন, আমি আমার অডিয়েন্সে বললাম, অনুরোধ করলাম যে আপনারা নিজের লাইফ এটা চেক করে দেখতে পারেন যে কথাটা মেলে কিনা। ল্যাবরেটরি অ্যানালাইসিস, ইউরিন বিশেষ করে যদি ডিপিস্টি করতে পারি, কারণ ওই যে রেনাল শাটডাউনের ব্যাপার আছে বা অ্যাকিউট রেনাল ড্যামেজ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য প্রোটিনিউরিয়া বা হেমাচুরিয়া যদি আমার টেস্ট করার সুযোগ থাকে, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট এগুলো দেখা উচিত। ট্রপাই দেখা উচিত যদি মনে করি যে কার্ডিয়াক ইও আছে, ইসিজি দেখতে পারি, ইকো দেখতে পারি। ইমেজিং দ্যাট ডিপেন্ডস আপন, যদি চেস্ট সিমটম থাকে পালমোনারি এডিমা দেখার জন্য সিটি, চেস্ট এক্সরে, আর নিউরোলজিক্যাল সিটি কিছু মনে করলে পরে ব্রেন সিটি স্ক্যান। এবার আমরা ট্রিটমেন্ট শুরু করব। দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, নিড ফর র্যাপিড রিডাকশন অফ ব্লাড প্রেশার, পটেনশিয়াল কমপ্লিকেশনস অফ থেরাপি। ট্রিটমেন্ট করেও রক্ষা নেই, ট্রিটমেন্টে যাতে ক্ষতি না হয় সেটা খেয়াল করতে হবে। কি কি জিনিস আমরা হিসাব করবো? প্রিভিলেন্স অফ আগে স্ট্রোক আছে কিনা বা এখন স্ট্রোক হচ্ছে কিনা, করোনারি ডিজিজ আছে কিনা, তার অল্টার সেরিব্রাল অটোরেগুলেশনের সুযোগ আছে কিনা, ক্রনিক হাইপারটেনশন যেটা পাই আমরা, এবং তার ব্লাড ভিসকোসিটি কোনো কারণ আছে কিনা। হাউ ফার বিপি ক্যান বি সেফলি লোয়ার? বলা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশারে 25% নিচে খবরদার কমাবা। বাট ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 11 থেকে 20%, 10 থেকে 20% বেশি কমালেই তার লোয়ার লিমিটে চলে আসতে পারে। ক্রনিক হাইপারটেনসিভের ক্ষেত্রে আমরা 25% না, হয়তো 10% কমিয়ে সন্তুষ্ট হব, 10 to 15% কমিয়ে, আমি 20% বেশি কমাতে চাইবো না। এই কথাই আবার বলা হচ্ছে মোস্ট ইসকেমিক কমপ্লিকেশনস that include blindness, paralysis, coma, death or MI develop with reductions greater than 20 to 30% over 24 to 48 hours. খেয়াল করে দেখেন 48 আওয়ার্সের মধ্যে আমি 20% to 30% কমালেও প্রবলেম হয়ে যেতে পারে। So be careful. Treatment in patient with hypertensive emergency is driven by the type of hypertensive organ damage. The goal is to prevent or limit further hypertensive damage by a controlled BP reduction. The swiftness or magnitude of the BP reduction and the choice of blood pressure lowering medication strongly depends on the clinical context. আমি হার্ট ফেলিওরে উইথ হাইপারটেনসিভ ক্রাইসিস যদি হয় সেটাতে যে ওষুধ দিব, স্ট্রোকের ক্ষেত্রে সে ওষুধ দেব না। র্যাপিড বিপি কোথায় কমাতে হবে? Rapid BP lowering is required in patients with pulmonary edema and acute aortic dissection, whereas BP lowering medication is generally withheld in patients with ischemic stroke. খেয়াল করে দেখেন দুই এক্সট্রিম। Do not lower BP more than 20% over the first 1 to 2 hours. Acute emergency ক্ষেত্রে চট করে কমানোর দরকার নেই এত, to protect other organs. Decreasing to diastolic blood pressure of 110, অথবা পেশেন্টে বলতো আমার নর্মাল ডায়াস্টোলিক প্রেশারটা অ্যারাউন্ড 95 থাকতো, দ্যাট মে নট বি সেফ নাও। আমরা এটা গ্রাজুয়ালি আসতে হবে। ফার্দার রিডাকশন শুড বি ভেরি গ্রাজুয়াল ওভার ডেজ অ্যান্ড ফলো দ্য নিউরোলজিক্যাল স্ট্যাটাস ভেরি ক্লোজলি, কারণ ওটাই প্রবলেমেটিক বেশি। কি থেরাপি দিব আমরা? এইবারে কথায় আসি,
এর মধ্যে কিছু আছে থিওরিটিক্যাল, কিছু আছে প্র্যাকটিক্যাল। কেন? এই যে নাইট্রোপ্রোসাইড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ। আমরা কিন্তু এটা সম্বন্ধে জানতেই হবে। আমার অডিয়েন্সে অনেক ইয়াং ডাক্তাররা আছেন, তারা কিন্তু বিদেশে যাবেন, দেশের মুখ উজ্জ্বল করবেন। তারা কিন্তু ওখানে গেলে দেখবেন নাইট্রোপ্রোসাইড ইউজ হচ্ছে। এবং এই ওষুধটা আসলে আমরা ইউজ করি না দেখে বেশি পাওয়া যায় না, বাট ইটস এ ভেরি গুড ইউজফুল ড্রাগ। Sodium nitroprusside is a product that reacts with sulfidyl groups on erythrocyte, albumin, and other serum protein to release nitric oxide. তার মানে এটা যেখানেই ব্লাড যাবে সেখানে এটা কাজ করবে। It produces both arteriolar and venous dilatation. এর গতি সর্বত্র, এর কাজ সর্বত্র, এবং কাজ both artery and venous ending. It's predictably effective in lowering blood pressure. Potential cyanide or thiocyanate toxicity with prolonged infusion. Prolonged infusion মানে কি? আমি যদি খুব হাই ডোজে দিতে হয় অথবা আধা ঘন্টার বেশি গেলে কিন্তু একটা potential cyanide toxicity চান্স থাকে। And remember that cyanide toxicity results in cellular hypoxia, clinically manifested by irreversible neurologic changes and cardiac arrest. Nitroglycerin, এটা widely available. আমরা oral nitroglycerin ইউজ করি, আমরা স্প্রে ইউজ করি, সাবলিঙ্গুয়াল ইউজ করি, এবং আইভি পাওয়া যায়। Predominant venodilatation at low infusion rate, significant arteriolar dilatation at higher dose. Drug of choice in hypertension complicated by congestive failure or cardiac ischemia. আমার acute pulmonary edema হলে বা MI এর সাথে যদি হয়, this is the drug of choice. কি হতে পারে সাইড এফেক্ট? হেডেক অ্যান্ড হাইপোটেনশন, তার সাথে রিফ্লেক্স টেকিকার্ডিয়া। আরেকটা প্রবলেম হয়, ইট ক্যান কম্প্রোমাইজ সেরিব্রাল অ্যান্ড রেনাল পারফিউশন। নাইট্রোগ্লিসারিন, নাইট্রোপ্রোসাইডে দুটোই কিন্তু নাইট্রিক অক্সাইড ডোনার, দুটোই র্যাপিড অনসেট অ্যান্ড অফসেট, অ্যাবিলিটি টু স্মুথলি টাইট্রেট ব্লাড প্রেশার। আমি ডোজ নিজের ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারি, ব্লাড প্রেশারের উপর নির্ভর করে। Potential hypotension and organ hypoperfusion হতে পারে, they are very powerful, so you have to monitor the patient very closely. They require continuous IV infusion and constant patient monitoring. They may adversely affect cerebral autoregulation and increases the intracranial pressure. And that's the why cerebral কারণে nitroglycerin, nitroprusside is not preferable for use. Nifedipine, বহু পুরাতন ওষুধ, ইউজ করতে করতে হয়রান হয়ে গেছি আমরা। পেরিফেরাল এন্ড কর্নারি আর্টারিয়াল ভ্যাসকুলারিটি, 1 মিনিট। আমার ফোন আসছে খুব জরুরি, আমি একটু মেসেজটা পাঠিয়ে দিচ্ছি। নিফেডিপিন র্যাপিড অনসেট হয়, হাইপারটেনসিভ এফেক্টে 5 থেকে 20 মিনিটের মধ্যে, পিপ এফেক্ট আধ ঘন্টার মধ্যে চলে আসে, ডিউরেশন 4 থেকে 5 ঘন্টা। প্রবলেম হলো এটা যেমন কাজে তেমন এটা অকাজে। হাইপারটেনশন পরে বেশি, রিফ্লেক্স কার্ডিয়াক স্টিমুলেশন করে হার্ট রেট বাড়ে, এবং এতে অনেক কেস রিপোর্ট আছে সেরিব্রাল ওর মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আফটার র্যাপিড ডিক্রিজ অফ ব্লাড প্রেশার, এবং এটা অনেকটা আনপ্রেডিক্টেবল। এবং এটার জন্য প্রবলেম যে ইসকেমিক স্ট্রোকে আমরা যে সারা দেশে কত পেশেন্টের ব্লাড প্রেশার কমানোর জন্য সাবলিঙ্গুয়াল নিফেডিপিন জেল দিয়ে প্রেশারটা র্যাপিডলি কমিয়ে তার স্ট্রোকটাকে আরো ডিপ করে দিয়েছি, আরো এক্সটেন্সিভ করে দিয়েছি, আই ডোন্ট নো। 1996-এ গ্রসম্যান এটা তারা জামা একটা আর্টিকেলে বলেছিলেন, should a moratorium be placed on sublingual nifedipine capsule given for hypertensive emergency, acute emergency? এই কারণে বলেছিলেন we are being harmed. That was back in 1996. আমাদের দেশে এখনো মাঝে মাঝে ইউজ হয়, এবং আমরা খুব খারাপ কাজ করি। এটা রেহমানের আর্টিকেল 96-এ, রেহমান আমেরিকান জার্নাল অফ হাইপারটেনশন বলছিলেন, তারা বলছিলেন inappropriate physician habits in prescribing nifedipine capsule in hospitalized patient. অর্ডার দিয়ে দিচ্ছে, এভিডেন্স নাই যে বেডসে ইভলিউশন হয়েছে কিনা, তার কোনো স্ট্যানোটিক ভেসেল আছে কিনা, তাকে ফলো আপ করা হচ্ছে কিনা, কিছুই করা হয় না, দেওয়া হচ্ছে। এটা ঠিক না। উই শুড নট বি ইউজিং দিস। অ্যাকচুয়ালি আজকাল বলা হয় পেডিয়াট্রিক গ্রুপে যাদের স্ট্যানোটিক ভেসেল থাকার কোনো সুযোগ নেই, তাদের ক্ষেত্রে নিফেডিপিন জেল কুড বি ইউজ ইন hypertensive emergency situation, particularly in the region,
but this should not be used, particularly the gel, rapid lowering, blood pressure lowering agent should not be used in hypertensive crisis in adults. Oral long-acting nifedipine can be used for hypertension control, but not this gel in hypertensive crisis. Labetalol, we should have very good command over this drug, কারণ এই ওষুধটা খুব ভালো। এটা আলফা এবং বিটা অ্যাড্রিনার্জিক ব্লকেট করে, এটা পেরিফেরাল ভাস্কুলারকে ডাইলেট করে, অ্যাড্রিনার্জিক স্টিমুলেশন বন্ধ করে, এটা সিস্টোলিক ডায়াস্টোলিক দুটো প্রেশারই কমায়, এটা রেস্টিং এর এক্সারসাইজে হার্ট রেট কমায়, কার্ডিয়াক আউটপুট কমিয়ে হার্টকে বিশ্রাম দেয়। এটা র্যাপিডলি ইফেক্টিভ হয় গিভেন আইভি। অনসেট 5 মিনিটের মধ্যে নিচে, পিক 5 থেকে 10 মিনিটের মধ্যে, ডিউরেশন 2 থেকে 6 ঘন্টা। কি করা হয়? এটা আইভি, যেটা 20 মিলিগ্রাম আইভি স্টেট দিয়ে দিতে হবে। তারপরে 40 থেকে 80 মিলিগ্রাম আমি 10 থেকে 15 মিনিট পরে দিতে পারি, যতক্ষণ পর্যন্ত প্রেশারটা আমার একটা লেভেলে চলে আসলো। ধরা যাক আমার টার্গেট হলো 180-100, আমি সেই লেভেল আসার পরে বন্ধ করে দিতে পারি। আমি পরে তখন ওরাল মেডিসিন সাথে শুরু করতে পারি। এটার কাজ তো 2 থেকে 4 ঘন্টা থাকবে, ওরাল মেডিসিন ততক্ষণে কাজ করতে শুরু করবে, একটা লেভেলে চলে আসবে। দিস ইজ এ ভেরি গুড ড্রাগ দ্যাট শুড বি ইউজড মোর এক্সটেন্সিভলি। Esmolol, this is the ideal antihypertensive drug, not available most of the time in our country. Ultra short acting, beta 1 receptor blocker, ultra rapid onset of action, মুহূর্তের মধ্যে, এবং কাজটা খুব কম সময় থাকে, 10 থেকে 20 মিনিট। It is the most appropriate pharmacological agent for situations of increased cardiac output, heart rate or blood pressure, যেমন পেরিওপাটিক হাইপারটেনশন। এটা কিন্তু রিঅ্যাক্টিভ ড্রাগস, বেশিক্ষণ থাকবেও না হয়তো। এসমোলল ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এজেন্ট। এই ওষুধটা আরো বেশি ইউজ করা উচিত। কন্ট্রাইন্ডিকেশন হলো যদি লো হার্ট রেট থাকে, ডিকম্পেন্সেটেড হার্ট ফেলিয়ার থাকে, সেখানে ইউজ করা যাবে না। সবচেয়ে বড় সুবিধা কি, এটা টিস্যুতে মেটাবলাইজ হয়ে যায়। The metabolism of esmolol is not dependent on kidney or liver function, so it is considered ideal beta-adrenergic antagonist in critically ill subjects. Diazoxide, এটাও পটেনশিয়াল হাইপারটেনশন করে, র্যাপিড ইফেক্ট, কিন্তু এটা বেশি পাওয়া যায় না। হাইড্রালাজিন, এসুতে কিছুটা পাওয়া যায়, and this can be used, but এটা ক্যালসিয়াম রিলিজ বন্ধ করে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আর্টেরিয়াল স্মুথ মাসকুলার ভেসেল ডাইলেট করে রিল্যাক্স হয়ে যায়। কিন্তু এটা কার্ডিয়াক আফটারলোড কমায়, লেফট ভেন্ট্রিকুলার ফাংশনটা ইমপ্রুভ করে। হার্ট ফেলিওর যদি থাকে, হাইড্রালাজিন কিন্তু হার্ট ফেলিওর উইথ সেটা এটা দিয়ে করে। ওই সময় পর্যন্ত তুমি আর মানে বন্ধ করিয়া রাখো। প্লিজ মিউট। কিন্তু এর হাইপোটেনসিভ এফেক্টটা আমাদের আনপ্রেডিক্টেবল। ক্লোনিডিন, এই ওষুধটা আমরা খুব বেশি ইউজ করি না। এটা কিন্তু ফার্স্ট লাইন কখনোই ইউজ হয় না। সেরিব্রাল যদি ইনভলভমেন্ট থাকে তাহলে ইউজ করা যায় না, কারণ নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে অসুবিধা হয় সেডিশনের জন্য, বাট ইট ক্যান বি ইউজ। এইচ ইনহিবিটর, এনালাপ্রিলেট আইভি পাওয়া যায়, এটা একটা প্রোডাক্ট, কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল না। আমাদের দেশে অ্যাভেলেবল হলো ওরাল ক্যাপ্টোপ্রিল, যদিও আমরা এখন আজকাল এটা খুব বেশি ইউজ করি না, কিন্তু এটার সেরিব্রাল অটোরেগুলেশনে পজিটিভ ইফেক্ট আছে। ফেনোডোপাম, এই ওষুধটা কিন্তু আমাদের খুব বেশি অ্যাভেলেবল, আমাদের দেশে অ্যাভেলেবল না, বাট উই শুড হ্যাভ এ গুড আইডিয়া অ্যাবাউট ইট, ইট শুড বি অ্যাভেলেবল। কেন? কারণ কিডনি রিলেটেড যে কোনো হাইপারটেনসিভ ক্রাইসিসে দিস ইজ এ ভেরি গুড ড্রাগ। এটা ডোপামিন 1 রিসেপ্টরকে অ্যাগনিস্ট, তার ফলে হয় কি, এটা র্যাপিড অ্যাক্টিং ভ্যাসোডাইলেটর, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমায়, কিডনিতে ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়, অথচ এটা ডায়াবেটিক ইফেক্ট নাই। কিন্তু যাদের ইন্টারক্যান্ডিয়াল প্রেশার বেশি আছে, যেমন নিউরোলজিক্যাল প্রবলেম বা ইন্টারগ্লোকোমা আছে, তাদেরকে ইউজ করা যাবে না। নিকার্ডিপিন, দিস ইজ এ ড্রাগ দ্যাট শুড বি available in this country. With labetalol and nicardipine, we can actually virtually control, and nitroglycerin, we can control all hypertensive crisis. It's a second generation short-acting dihydropyridine type calcium channel blocker, amlodipine group oshud. High vascular selectivity, strong coronary and cerebral vasodilator activity. তার মানে আমার cerebral এবং cardiac যে কোনো দুই সিচুয়েশন আমি কিন্তু এটা ইউজ করতে পারি। It crosses the blood-brain barrier,
produces relaxation of cerebrovascular smooth muscle at acidic pH of ischemic cerebral tissue. এটা র্যাপিডলি অ্যাকুমুলেট করে সেখানে প্রডিউসিং লোকালাইজ ভেসোডাইলেটেশন। তার ফলে এটা সেরিব্রাল ভেসোডাইলেটর হলেও যেহেতু স্মল রেজিস্ট্যান্ট আর্টারিগুলো ডাইলেট করছে, আমার ইন্ট্রাক্র্যানিয়াল ভলিউম বা প্রেশার কিন্তু এটা চেঞ্জ করে না। সো ইটস দ্য ড্রাগ অফ চয়েস ইন অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক অর হ্যামারেজিক স্ট্রোক। এটা কন্ট্রাইন্ডিকেটেড একটা জায়গাতেই অ্যাওরটিক স্টেনোসিস আমরা ইউজ করব না। ক্লেভিডিপিন, থার্ড জেনারেশন ডাইহাইড্রোপিরিডিন, ভেরি র্যাপিড অ্যাক্টিং, ভেরি আল্ট্রা শর্ট অ্যাকশন। এটা আইডিয়াল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার because it reduces the severity of myocardial ischemia, preserve coronary endothelial function, reduce infarct, maintain renal function. তার মানে অ্যাকিউট এমআই সাথে যদি হাইপারটেনশন থাকে তাহলে কিন্তু ক্লেভিডিপিন আমার ড্রাগ অফ চয়েস। আনফরচুনেটলি ভেরি এক্সপেন্সিভ, নট অ্যাভেলেবল। Clevidipine is contraindicated in subjects who are allergic to soy and egg-related products. Phentolamine, contraindicated in myocardial ischemia, preferable used in pheochromocytoma. Furosemide, what about furosemide? আমরা তো খুব ইউজ করি। 2017 SCCH গাইডলাইনে তারা ফুরোসেমাইডকে বলছে নট রেকমেন্ডেড এজ এ ফার্স্ট লাইন থেরাপি। কেন? ভলিউম ডিপ্লেশন ইজ ফ্রিকুয়েন্ট হাইপারটেনসিভ ইমার্জেন্সি, দেয়ারফর দ্য অ্যাডমিশন অফ দ্য ডায়াবেটিক অ্যালোন অর কম্বাইন্ড উইথ অ্যান্টি-হাইপারটেনসিভ মেডিকেশন ক্যান ট্রিগার এ সিরিয়াস অ্যান্ড ডেঞ্জারাস রিডাকশন ইন ব্লাড প্রেশার। আমি এটি ইউজ করবো কোথায়? যেখানে ভলিউম ওভারলোড আছে, রেনাল প্যানক্যামার ডিজিজ অথবা কার্ডিয়াক ফেলিওর আছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। কিন্তু সেরিব্রাল কারণের সাথে এটা আমি ইউজ করব না। আমরা কি ইউজ করতে পারি? আমাদের তো অনেকগুলো জিনিসই নেই। আমি যেটা বলি যে আমরা কিন্তু ইউজ করতে পারি সাবলিঙ্গুয়াল নাইট্রেট। আমি 5 মিনিট পর পর আমি নাইট্রেট স্প্রে করে অনেকখানি প্রেশারটা কমিয়ে রাখতে পারি, কিন্তু এটা শর্ট একটি আমার খেয়াল রাখতে হবে। আমি অন্য একটা ওষুধ দিই যেটা কাজ করে, নিকারডিপিন আইডিয়াল, লেবেটালল আছে, লেবেটালল ইউজ করতে পারি। We can also use amlodipine যদি বিশেষ করে লেবেটাললের কন্ট্রাইন্ডিকেশন থাকে। অ্যামলোডিপিন কেন? প্রেডিক্টেবল ইফেক্ট, ভেরি ইফেক্টিভ ইন ব্ল্যাক কালার পিপল, যেমন আমাদের মতো লোককে কাজ করে এটা, এবং এটা লং গ্যারেন্টি। আরেকটা সুবিধা হলো, ধরা যাক একটা পেশেন্টের অপারেশন হবে, তাকে আমি এরপরে 5-6 দিন ওষুধ দিতে পারবো না। আমি যদি অ্যামলোডিপিন খাইয়ে রাখি তার কয়েকদিন আগে থেকে, তার কিন্তু 2.5 দিন পর্যন্ত তার ইফেক্ট থেকে যায়। কাজেই তাকে অ্যামলোডিপিন শুরু করে দিলাম, আর পরে পোস্ট অপারেটিভলি আমি হয়তো লেবেটালল দিয়ে কন্ট্রোল করলাম। এটা কিন্তু করা যায়। স্পেসিফিক সিচুয়েশনগুলো আমরা একটু কথা বলি। ওষুধের কথা কিন্তু আমাদের বলা হয়ে গেছে। হাইপারটেনশন এনকেফেলাইটিসে কি হয়? ভেরিয়েবল ভেসোস্পাজম, এডিমা, হেমোরেজ, প্রেজেন্টেশন আমরা বলেছি হেডেক, নাউসিয়া, ভমিটিং, কনফিউশন। সাইন সিম্পটম রিজলভ উইথ রিডাকশন অফ ব্লাড প্রেশার। ডিডি কি হতে পারে? স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক, হ্যামোরেজ, ইন্ট্রাক্র্যানিয়াল মাস, ড্রাগস অর সিএনএস ইনফেকশন অর ইউরেমিয়া। ইসকেমিক স্ট্রোকে ব্লাড প্রেশার থেরাপি এটাই হলো খুব ঝামেলার জিনিস। নিড ফর ব্লাড প্রেশার থেরাপি ইজ কন্ট্রোভার্সিয়াল। কেন? আমি যদি কন্ট্রোল না করি রিব্লিড হতে পারে, হ্যামোরেজিক ট্রান্সফিউশন হতে পারে, ইনক্রিজ সেরিব্রাল প্রেশার বেড়ে পারে, এডিমা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই হাইপারটেনশনটা ট্রান্সিয়েন্ট। কাজে আমি যদি বেশি কমিয়ে দেই তাহলে ইসকেমিক পেইন আমরা বেড়ে যাবে, সেরিব্রাল অটো রেগুলেশন যেহেতু রাইটে শিফট, তাহলে তার ক্ষতি করতে পারি আমি। কাজে এক্ষেত্রে কশাস রিডাকশন অফ ভেরি হাই ব্লাড প্রেশার। আইডিয়াল থেরাপিউটিক এজেন্ট কোনটা? লেবেটালল, নিকারডিপিন। ইন সাবজেক্টস উইথ অ্যাকিউট লেস দেন 72 আওয়ার ইসকেমিক স্ট্রোক, যাতে থ্রম্বোলাইটিক ট্রিটমেন্ট করবো না। এই থ্রম্বোলাইটিক ট্রিটমেন্ট কথা কেন বললাম? আমার দেশে কিন্তু এখন শুরু হয়ে গেছে। স্ট্রোকের পেশেন্ট, ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট 4 ঘন্টার মধ্যে যদি ক্যাথল্যাবে নিয়ে ওরা যদি সেই টার্গেট ভেসেলে তারা আরটিপিএ দিয়ে দেয়, যে পেশেন্টের প্যারালাইসিস ছিল পরের দিন সে রোগী কিন্তু হাঁটতে পারে। এটা বিশ্বাস হচ্ছে না? আমার দেশে কিন্তু অলরেডি আমাদের নিউরোলজিস্ট এটা শুরু করেছেন এবং করছেন। টার্গেট ব্লাড প্রেশার ভ্যালু ইজ বিলো 180/105, which should be maintained for a minimum of 24 hours after thrombolysis. সেক্ষেত্রে আমরা স্লো অ্যাক্টিং হাইপারটেনসিভ মেডিকেশন দিব। যদি পেশেন্টের ব্লাড প্রেশার 220, 120 উপরে থাকে, যারা আমি এই যে এলটিপ্লেস বা রেটিপ্লেস দিচ্ছি না, অ্যান্টিভাস্কুলার ট্রিটমেন্ট করছি না, তাদেরকে যদি আমার প্রেশার কমাতেই হয়, সেক্ষেত্রে প্রথম 72 ঘন্টার মধ্যে কমানোটা আনসার্টেন। উপকার হচ্ছে কি হচ্ছে না আমরা পুরো শিওর না। তবে বলা যাচ্ছে যে 15% পর্যন্ত ব্লাড প্রেশার আমরা প্রথম 24 ঘন্টা কমাতে পারি, নট মোর দেন দ্যাট।
সাবআরেকনয়েড হ্যামারেজ। স্যার কতগুলো ফ্যাক্ট হলো, 20% পেশেন্ট রিব্লিড করে প্রথম 2 সপ্তাহের মধ্যে, বিশেষ করে প্রথম 24 ঘন্টায় রিব্লিড হয় চান্স বেশি। যদি সিস্টের প্রেশার 160 উপরে থাকে অথবা মিন আর্টারি প্রেশার 110 উপরে থাকে, রিব্লিডের চান্স বেশি। প্রবলেম হলো ব্লাড প্রেশার কমিয়ে যে রিব্লিডিং এর রাশ খুব কমানো গেছে এমন কোনো স্টাডি নেই। এবং এখানে ওই যে বলছিলাম শিফট টু দ্য রাইট হয়ে যায়। নিমোডিপিন আমরা ইউজ করি, নিমোডিপিন কিন্তু ভ্যাসোস্পাজম কমায়, ওটা কিন্তু একটুখানি ব্লাড প্রেশার কমাতে পারে। কাজেই কশাস ডিক্রিজ ইন ব্লাড প্রেশার অ্যাট মোস্ট 20%, এর বেশি না। এবং যদি আমি কোনো সার্জারি না করি তাহলে সিস্টোলিক প্রেশার 160 নিচে কিন্তু আমি নামাতে চাইবো না, গ্রাজুয়ালি আমি ওই পর্যন্ত যাব। ইন্টারসেপ্টাল হ্যামারেজ, প্রেশার যদি থাকে মর্টালিটি বেশি হয়, কিন্তু এটা হলো একটা ফিজিওলজিক্যাল ইনক্রিজ এখানে প্রেশার বাড়াটা। কাজে নো এভিডেন্স দ্যাট অ্যাকিউট লোয়ারিং অফ ব্লাড প্রেশার রিডিউসেস রিস্ক অফ হ্যামাটোমা এক্সপানশন। রিব্লিড রেট এটাও কমায় না 12 ঘন্টার পরে। কাজে আমরা ইনিশিয়ালি প্রেশারটা খুব বেশি কমানোর জন্য ব্যস্ত হব না। ইন্টারসেপ্টাল হ্যামারেজ, সোডিয়াম নাইট্রোক্লোরাইড হাইড্রোজেনোলজি শুড বি অ্যাভয়েডেড। যাদের সিস্টোল বেশি 220-এর উপরে তাদের ক্ষেত্রে আমরা একটু কমাবো, কিন্তু সেটা যাদের 150 থেকে 220-এর মধ্যে তাদের প্রেশার কমাতে যাওয়া, বিশেষ করে যদি 140-এর নিচে নিয়ে আসে, বিরাট ক্ষতি করে ফেলবে। ইন্টারেক্ট 1 আইসিএইচ অ্যাডাপ্টার, তারা বলছে যে ব্লাড প্রেশারটা আর্লি একটু কমাও, যে একটুখানি কমালে অত ক্ষতি হয় না। তবে যদি আমরা ব্লাড প্রেশার বেশি করি, পেরিহেমাটোমাল যে এডিমা যে কমাবে এরকম কোনো এভিডেন্স নাই। মানে কোনোখানে আমরা শান্তি পাচ্ছি না, বেশি কমানো বিপদ, না কমানো বিপদ। ন্যাশনাল স্ট্রোক অ্যাসোসিয়েশন আমেরিকার অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্ট্রোক, তারা কি বলছে? তারা বলছে যদি ইন্টারসেপ্টাল হ্যামারেজ যদি সিস্টোলিক প্রেশার 220-এর উপরে থাকে অথবা ডায়াস্টোলিক 120-এর উপরে থাকে, তাহলে তুমি ব্লাড প্রেশার কমাও, বেশি কমিও না। ইসকেমিক স্ট্রোকে বলছে একই রকম, 220-এর উপরে বা ডায়াস্টোলিক 120-এর উপরে যদি থাকে, নিডস মধ্যে আরো কষাস, তারা বলছে ডায়াস্টোলিক 140-এর উপরে থাকলে কমাও, নইলে কমায় না। তবে সবাই বলছে ম্যাপটা 130-এর উপরে থাকলে কমাও, 110-এর নিচে বেশি নামিও না। এওরটিক ডিসেকশন, এটা আবার ঠিক উল্টা, এখানে 50% মর্টালিটি ইন ফার্স্ট 48 আওয়ার্স। কাজেই আমি ট্রিটমেন্ট শুরু করতে হবে অন দ্য বেসিস অফ সাসপিশন অফ ডায়াগনোসিস। সাসপিশনটা কেমন করব? খুব ব্লাড প্রেশার, চেস্ট পেইন, রেক্টোস্টার্নাল টিয়ারিং রেফার টু দ্য ব্যাক, আনইকুয়াল পালস, আনইকুয়াল প্রেশার, দিস ইজ দ্যাট আমার সাসপিশন হবে, এবং তাকে আমি প্রেশার ডায়াগনোসিস কনফার্ম করে আগে ট্রিটমেন্ট শুরু করব। কি ইউজ করব? ডিক্রিজ দ্য পালস ওয়েভ কন্টিনিউ উইথ এ বিটা ব্লকার। যে যখন ব্লাড প্রেশার স্ট্রোকের সাথে সিস্টোলের সাথে ব্লাড প্রেশারের যে ওয়েভটা তৈরি হয়, সেই ওয়েভের তীব্রতাটা আমাকে কমিয়ে দিতে হবে। উইথ হোয়াট? উইথ বিটা ব্লকার। উইথ বিটা ব্লকার থেরাপিউটিক টার্গেট সিস্টোলিক প্রেশার অনেক কমাতে হবে, 100 থেকে 120-এর মধ্যে রাখতে হবে, হার্ট রেট 80 নিচে আনতে হবে। ড্রাগ অফ চয়েস কোনটা? লেবেটালল অথবা এসমলল। বিটা ব্লকার ইউজের পরে যদি আমরা পুরোপুরি না কমে, নাইট্রোগ্লিসারিন বা নাইট্রোপ্রোসাইড যোগ করতে পারি। এবং ট্রিটমেন্ট শুরু করার পরে তারপরে কি আমি কন্ট্রোল বিপি করার পরে তারপরে কি আমি ডেফিনিটিভ ডায়াগনোসিসের জন্য টেস্ট করব, তার আগে না। এওরটিক ডিসেকশনে বলা হচ্ছে 1 ইয়ার মর্টালিটি হলো 70 to 90%, 5 ইয়ার মর্টালিটি 100%। যদি আমরা কন্ট্রোল করে রাখি, রোগী ইনিশিয়াল ধাক্কা সামলানোর পরে যদি ট্রিটমেন্ট করতে, এওরটিক ডিসেকশনে ম্যানার সার্জারি করতে পারলো না, কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ না। আমরা কিন্তু ব্লাড প্রেশার যদি টাইট কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমরা মর্টালিটি রেট কমাতে পারি। আপ টু 50% মর্টালিটি ডিক্রিজ বাই 5 ইয়ার ইফ উই কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার ইন এ সার্ভাইভার অফ এওরটিক ডিসেকশন। অ্যাকিউট পালমোনারি এডিমা, এক্ষেত্রে আমাদের স্পেসিফিক বিপি থেরাপি, যে আমরা কনভেনশনাল মেজার যে ইস্কেমিয়ার জন্য যেটা দিই, সেটা দেওয়ার পরে যদি থাকে কি দিব? নাইট্রোগ্লিসারিন, নাইট্রোপ্রোসাইড, এস ইনহিবিটর, বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন আমরা কিন্তু যোগ করতে পারি। Medication of choice for the management of malignant hypertension associated with acute pulmonary edema includes nitrate-based vasodilator, তার মানে নাইট্রোগ্লিসারিন বা নাইট্রোপ্রোসাইড, and new kid in the block, clefidipine। এদের ক্ষেত্রে ফার্স্ট ফিউ মিনিটস ব্লাড প্রেশার কমাতে হবে,
তারপরে 20 to 25% রেখে অ্যারাউন্ড 160-100 রেখে আমরা গ্রাজুয়ালি কমাবো নেক্সট 48 আওয়ার্স। অ্যাকিউট করোনারি সিনড্রোম তারা কি বলছে যে আমাদের ইউজুয়াল যে ট্রিটমেন্ট সেগুলো করবো, কিন্তু অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে আমরা ইউজ করতে পারবো এসমোলর, লেভটালন, নিকার্টিভিন, নাইট্রিসাইড। টার্গেট ব্লাড প্রেশার 140/90 নিচে যদি হিমোডাইনামিক স্টেবল থাকে। তবে ডায়াস্টোলিক প্রেশারটার জন্য 60-এর উপরে থাকে, কারণ ডায়াস্টোলের সময় করোনারি আর্টারিতে ব্লাড প্রেশারটা পারফিউজ করে। কাজে আমি যদি এর নিচে কমিয়ে দেই তাহলে মাইক্রোল ইসকেমিয়া আরো বেড়ে যাবে। প্রেগনেন্সিতে হাইপারটেনসিভ ইমার্জেন্সি এটার সংজ্ঞা কিন্তু একটু আলাদা। Defined as acute onset severe hypertension of 160/100 millimeter mercury or more, persisting for more than 15 minutes. খেয়াল করে দেখেন, persisting for more than 15 minutes তাহলে হয়ে গেল। End organ damage includes severe preeclampsia, HELLP syndrome, eclampsia. Convulsion হলে হয় যদি edema with proteinuria হয় অথবা HELLP syndrome হয়। In a pregnant patient শেষের দিকে তার যদি প্রেশারটা এরকম 15 মিনিটের উপরে থাকে আমরা এটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি হিসেবে বিবেচনা। আচ্ছা, সিভিয়ার ওই যে বলা আছে কিভাবে, ড্রাগ অফ চয়েস কি, লেভেটালন, হাইড্রোলাজিন, নিকার্টিপিন। আদার এজেন্ট যেমন নিফিডিপিন, ডায়াজক্সাইড আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারবো, কিন্তু আমার ড্রাগ অফ চয়েস ওগুলো নাইট্রোপ্রোসাইড, শুড নট বি ইউজ, এস ইনহিবিটর, এআরবি কন্ট্রাইন্ডিকেটেড। আর কি দিব আমরা, ম্যাক্সালফ এবং ডেলিভারি করার কথা কখনো ভুলবো না, কারণ দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট পার্ট ফর অ্যাক্লাম্পসিয়া। পেরিওপার্টিভ হাইপারটেনশন আমি কিন্তু শেষে চলে আসছি। পেরিওপার্টিভ হাইপারটেনশন ডিফাইন্ড এজ, দেখেন এটার ডেফিনিশন কিন্তু একটা আলাদা। A BP of 160 or over 90 millimeter mercury or higher, or a systolic BP elevation of at least 20% of the preoperative value that persists for longer than 15 minutes. That's perioperative hypertension. Remember that. Intravenous clevidipine not available. Very good drug. Cardio and cerebral protector. Esmolol, levotalol. Levotalol is available. Nicardipine, another drug not available. And nitroglycerin. They are the elective drug of choice for this condition. Hypertensive urgency, আমরা তো ইমার্জেন্সি ট্রিটমেন্ট করলাম, কোনটা কি করবে সেটা বললাম। আর্জেন্সি নিয়ে একটু কথা বলি। পটেনশিয়ালি ডেঞ্জারাস বিপি এলিভেশন উইদাউট অ্যাকিউট লাইফ থ্রেটেনিং এন্ড অর্গান ড্যামেজ। যেমন রেটিনায় আমি চেঞ্জ পাচ্ছি কিন্তু এনকেফালোপ্যাথি নাই বা ভিজুয়াল সিমটম নাই। হাই ব্লাড প্রেশার আছে 180/120, জাস্ট ডে টু নন স্পিক সিমটম, একটু হেডেক, একটু ডিজিনেস হয়, এর বেশি কিছু না। ভেরি হাই বিপি যেমন 180/190 আছে, মানে 180/120 আছে, কিন্তু কোনো সিমটম নাই, আমি মাপতে গিয়ে দেখছি, এটা কিন্তু আর্জেন্সি, আমার কমাতে হবে, খেয়াল করে কমাতে হবে, বাট ভর্তি করা লাগবে না। জয়েন্ট ন্যাশনাল কমিটি 1984 তারা বলতো 24 ঘন্টার মধ্যে কমাও। 1988 বললো আর্জেন্ট থেরাপি রেয়ারলি দরকার নাই। 1993 এসে বললো গ্রাজুয়ালি কমাও, আস্তে আস্তে ভালো। র্যাপিড রিডাকশন করলে সেরিব্রাল মাইক্রোল ইসকেমিয়া বেড়ে যায়। আউটকাম অফ হাইপারটেনসিভ ইমার্জেন্সি, আমি যে অফিসিয়াল ট্রিটমেন্ট করবো না, ইমার্জেন্সিতে করবো। স্টাডির রিপোর্ট বলছে, তারা দেখেন 60,000 পেশেন্টের উপরে স্টাডি করেছে। হাইপারটেনসিভ urgency is common, but the rate of MACE, major adverse cardiovascular event, in asymptomatic patient is very low. So ইমার্জেন্সি যদি আসে রুগী, তাকে হসপিটালাইজ করা হয় বটে, কিন্তু এতে আউটকামে কিছু আসে যায় না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই রুগীগুলোকে ফলো আপ করা হয় না ঠিকমতো, ফলো আপ করা উচিত। মোস্ট পেশেন্ট ইন আমেরিকা স্টিল হ্যাড আনকন্ট্রোল হাইপারটেনশন এট 6 months, even after the initial diagnosis of urgency. So urgency ওটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা একটা খেয়াল করবো রুগী যাতে লং টার্মে তার ক্রনিক ড্যামেজটা কমিয়ে আনতে পারি, সেটা আমরা মনোযোগ দিব। So take home message কি, a diagnosis of hypertensive emergency requires urgent transfer to emergency department. Several agents available. কোনটা ইউজ করবো, that will depend upon the type of end organ damage. In general, BP should be reduced no more than 25%, and 160-100 থেকে 110 millimeter mercury within 2 to 6 hours. এই লেভেলে আনলে অনেক যথেষ্ট। আরো কনজারভেটিভ অ্যাপ্রোচ হলো যে আমরা প্রথম ফিউ আওয়ার্সে 10% কমাবো, তারপরে 24 ঘন্টায় ম্যাক্সিমাম 25% কমাবো, not more than that. And the most efficient way to prevent
Further episode of hypertensive emergency in each patient is to ensure that the patient has close follow-up on discharge with the primary care provider. Thank you, audience. Thank you for such a long lecture and patient hearing. Thank you again. স্যার এক কথায় হিস্টোরিক্যাল প্রেজেন্টেশন। আপনি যদি স্যার আরো 1 ঘন্টাও কন্টিনিউ করতেন, আমার মনে হয় অডিয়েন্স একজনও মুভ করতো না, কারণ অডিয়েন্স টাক সবাই যেমন ছিল তেমনই আছে, সবাই ছিল। স্যার আমি ইমার্জেন্সি এটাতে যাওয়ার আগে আমি স্যার খুব বেসিক একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই স্যার, এটা আমার নিজের আগ্রহ থেকে। স্যার আমাদের যেটা দেখা যায় স্যার জেনারেল প্র্যাকটিসে বা পেরিফেরিতে কারো বিপি আমরা 150 90 এর রেঞ্জে পাইলাম বা সাথে কিছু কমপ্লেন থাকলো, আমরা স্যার এন্টিহাইপারটেনসিভ শুরু করে দিই। এইসব ক্ষেত্রে স্যার আপনি কিভাবে স্যার অ্যাপ্রোচ করতে বলেন? ইনিশিয়াল আমাদের জেনারেল প্র্যাকটিশনার বা পেরিফেরিতে মানে এইরকম একটা ব্লাড প্রেশার কত দেখলে ওষুধ দিবে, বা কতদিন লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলবে, কতদিন ডায়েটারি মডিফিকেশনের কথা বলবে, স্যার আপনি যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন স্যার। আমি কিন্তু এটা কিছু জিনিস বলেছি। এক নম্বর, প্লিজ হিস্ট্রিটা না, তার একটু পুরনো কাগজপত্র দেখো। তার দেখা যায় যে তার এর আগেও 2 মাস আগে একজনের কাছে গেছে, সেখানে 160 100 পেয়েছে বা 95 পেয়েছে। 1 বছর আগে একজনের কাছে গেছে, ওখানে 140 95 পেয়েছে। তাকে একটু জিজ্ঞেস করলে কিন্তু বেরিয়ে আসে অনেক পেশেন্টের ক্ষেত্রেই যে তার প্রেশারটা আসলে বেশি থাকছেই, কম বেশি। তাহলে তো আমার কথা মিটিয়ে গেল। আমার তো হাইপারটেনশনের ডেফিনিশন হচ্ছে যে পারসিস্টেন্ট রাইজ অফ ব্লাড প্রেশার অফ এ সার্টেন লেভেল, যেটা আমি অ্যাটলিস্ট মোর দেন টু অর মোর ওকেশনে আমি পেয়েছি, তাই তো? তা আমার যদি সেই ডকুমেন্টেড এভিডেন্স পেয়ে যায় তাহলে হয়ে গেল, আই ক্যান স্টার্ট ট্রিটমেন্ট। আচ্ছা, সেকেন্ড, ওরকম হিস্ট্রি কিছু পাচ্ছি না, ভ্যাগ সিমটম, এলভিএইচ আছে, তার মানে সে ক্রনিক্যাল হাইপারটেনসিভ। তার অ্যাওরটিক সাউন্ডটা, এটা আমি বলছিলাম, এটা আমার সাইন যে অ্যাওরটিক সাউন্ডটা যদি তার লাউড পাওয়া যায়, আমি অডিয়েন্স সবাইকে বলবো প্লিজ নিজের অ্যাওরটিক সাউন্ডটা শুনে, যদি হাইপারটেনসিভ না হয়ে থাকে পালমোনারি এলাকায় আগে শুনেন, অ্যাওরটিক এলাকায় শুনেন, দুইটা কেমন কম্পোনেন্ট সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যায় সেটা আমরা অ্যাসেস করি। তারপরে ক্রনিক হাইপারটেনসিভ একটা পেশেন্টে শুনেন যার পেশেন্টটা একটু আনকন্ট্রোল, দেখবেন সাউন্ডের কোয়ালিটি যে চেঞ্জ, তার যে অ্যাওরটিক কম্পোনেন্ট লাউড, এটা পরিষ্কার বোঝা যায়। দে আর, এটা কিন্তু অ্যাকিউট রাইজে কিন্তু এটা হয় না, ক্রনিক্যাল রাইজে কিন্তু এই সাউন্ডটা শোনা যায়, এবং সেটা ইজ ইন্ডিকেশন অন আমার ক্ষেত্রে, আমি যেটা আমার লং টার্ম অভিজ্ঞতা থেকে বলছি যে এটা রিয়েল হাইপারটেনসিভ। থার্ড, যদি পেশেন্টের ইসিজিতে এলভিএস থাকে, ইসিজি কিন্তু খুব স্পেসিফিক এলভিএইচ এর জন্য, কিন্তু সেন্সিটিভ না, অনলি ম্যাক্সিমাম 60 to 70% সেন্সিটিভ। তার মানে ইসিতে এলভিএস থাকা রিয়েল এলভিএইচ, আর ইসিজিতে যদি আমি এলভিএস না পাই, তার হয়তো ইকো করে আমাকে বুঝতে হবে এলভিএইচ আছে কি না। মানে এলভিএস থাকলেই যে আমি ইসিজি পাবো না, কিন্তু ইসিজি পাইলে পরে আমি শিওর থাকতে পারি রিয়েলি এলভিএইচ আছে, সেটা একটা হেল্পফুল জিনিস। লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট ইজ এ সারোগেট সাইন, সেকেন্ডারি সাইন এর ক্রনিক্যালি রেজড এলভি ইডিপি আছে, কারণ তার প্রেশার আনকন্ট্রোল, তার এলভিএইচ আছে, এবং তাহলে তাকে প্রেশার ওষুধ দিতে হবে। এই জিনিসগুলো আমি হিসাব করি। প্লাস কোমরবিডিটি, তার আগের যে দেখি তার প্রেশার ছিল 110/70, এখন আবার 160/95। তার সবসময় যদি এরকম থাকে, আমি একটু ওয়েট করে যদি আবার যদি তাকে দেখি, তখন যদি 160/95 পাই, তাহলে কিন্তু আমি বলবো তার হাইপারটেনশন, তাকে ট্রিটমেন্ট আমি ফার্স্ট ভিজিটেই হয়তো সিদ্ধান্ত নিচ্ছি। এগুলা সবকিছু মিলিয়ে বিবেচনা করা উচিত। অল দিস নিডস এ লিটল বিট অফ টাইম গিভেন টু দ্য পেশেন্ট ফর অ্যাসেসমেন্ট। দ্যাটস ইট। মিউট হয়ে আছে এহসান, তোমার মিউট হয়ে আছে। স্যার আপনি অলমোস্ট সব কোশ্চেনের আনসার স্যার আপনার প্রেজেন্টেশন আছে। তাও স্যার একটা কমন কোশ্চেন, এটা স্যার বান্দরবন থেকে ডক্টর জসিমউদ্দিন, মাইসুম সুবহান ফ্রম ঠাকুরগাঁও, এন্ড ডক্টর মাহমুদুল হাসান ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। এটা তিনজনের কম্বাইন্ড কোশ্চেনটা স্যার আমি একসাথে করছি। স্যার, সাম পেশেন্টস উইথ হাইপারটেনসিভ ক্রাইসিস could not go tertiary center, specialized hospital due to financial problem. If we want to manage such patients at Upazila or district hospital, what should be the ideal approach, especially where investigation facility is very poor? এটা জিনিস কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবল। প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা ইসিজি মেশিন আছে, আমি এটা করতে পারি। একটা ইউরিন আরি করতে পারি, একটা চেস্ট এক্সরে কিন্তু করতে পারি, একটা আরপিএস কিন্তু ইয়ে দিয়ে গ্লুকোমিটার দিয়েও দেখা যায়। এগুলো কিন্তু আমার একেবারে প্রত্যেকটা একটু ইউনিয়ন লেভেলেও অ্যাভেলেবল। হ্যাঁ, গভর্নমেন্ট কিন্তু সব এই জিনিসগুলো দিয়েছে। কাজেই
এদের ক্ষেত্রে আমি একটা জিনিস সবাইকে অনুরোধ করব, এরকম যখন আমরা কোনো প্রেশার রোগীর পাই যে 160-110 প্রেশার, তার অত সিমটম নাই, ভেরি সিভিয়ার হাই প্রেশার, হ্যাঁ, গ্রেড 3 হাইপারটেনশন আমরা বলছি, তার ক্ষেত্রে আমি কিন্তু কখনো প্রথমেই এই সিনিউটা এআরপি সহজে দিতে চাই না, তার ক্রিয়েটিনিনটা না দেখে, তার রেনাল বুই না দেখে। আমার চয়েস অফ ড্রাগ কি, আমি সাধারণত করি কি, তাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, অ্যামলোডিপিনটা গুড চয়েস। তার সাথে আমি আমার খুব পছন্দের ড্রাগ হলো যে লো ডোজ ডায়াবেটিকের সাথে যে বিসোপ্রোলের কম্বিনেশন পাওয়া যায় সেরকম কিছু একটা দিয়ে দেওয়া। কেন? এক নম্বর হচ্ছে আমাদের দেশে আমাদের অভিজ্ঞতা হলো বাঙালি সল্ট সেন্সিটিভ, অল্প একটু ডায়াবেটিকটা খুব ভালো কাজ করে, কিন্তু যেমন ধরা যাক যে লোসার্টান হাইড্রোক্লোরোথিয়াজিন কম্বিনেশন আছে, ওখানে কিন্তু ডায়াবেটিকের পরিমাণ হলো 12.5 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম লোসার্টান, 12.5 মিলিগ্রাম আছে। তো সেক্ষেত্রে বিসোপ্রোলের সাথে যা আছে মাত্র 6.25, খুব অল্প। এই অল্প ডায়াবেটিক আমার কিন্তু ইলেকট্রোলাইট চেঞ্জ হওয়ার চান্স তুলনামূলকভাবে কম, but it augments the action of other antihypertensive very nicely, এবং I am getting the chance যে পেশেন্টের কোনো ক্ষতি না করে তার কিডনি যদি এখন রেনাল শাটডাউন হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর রেনাল শাটডাউন তো খুব কম রোগীর হবে, রেনাল আর্টেরিওস্টেনোসিস কয়টা রোগীর আছে, হাউ ক্যান আই বি শিওর? রোগী যদি তোমার কাছে তোমার অবজারভেশন ক্লোজ অবজারভেশন না থাকে, ও রোগীর একবার রেনাল শাটডাউন হয়ে গেলে যদি তার ইমিডিয়েটলি আমরা ওষুধ বন্ধ করতে না পারি, ও যদি 3 দিন পরে আসে, ওর যে পার্মানেন্ট কিডনি ড্যামেজটা করলাম এটা তো কোনো ফেরত আসবে না। কাজে এই যে অল্প কয়েকটা টেস্ট করে একটুখানি জিনিস কিন্তু আমরা দেখতে পারি। আচ্ছা, রোগীর আমি দেখলাম তার ইউরিনের প্রোটিন নেই অথবা তার ক্রিয়েটিন বেশি না, আমি রেনাল বুই পাচ্ছি না, আমি কিন্তু পরে একটা এস ইনহিবিটর অ্যাড করতে পারি নিশ্চিন্ত হয়ে। খুব সহজে তাকে তাহলে কম্বিনেশনটা, এই অ্যামলোডিপিন এস ইনহিবিটর কম্বিনেশন এক্সেলেন্ট কাজ করে। থ্যাংক ইউ স্যার। জন্য কিন্তু খুব খুশি, কারণ হলে এটা চাচ্ছিলাম। একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন করেছে যে নেকেক হয় অনেক রোগীর, সেটা কি একটু এক্সপ্লেইন? এটাই স্যার নেক্সট কোশ্চেন ছিল স্যার আমার। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস। হেডেকের ডেফিনিশন অনুযায়ী দেখবেন দ্য হেডেক পিছনের দিকে আপ টু নেপ অফ দ্য নেক পর্যন্ত এই জায়গাও কিন্তু হেডেকের অংশ বটে। কাজেই এই নেকেকটা কিন্তু আসলে হেডেকের পার্ট হিসাবে বেশিরভাগ সময় আসে। ইটস নট অনলি নেকেক, ইটস অ্যাকচুয়ালি হেডেক নেকেক। এবং কেন? থ্যাংক ইউ স্যার। একই সেগমেন্ট থেকে ওই যে হাইপোগ্লাস যে নার্ভগুলো, হাইপোগ্লাসাল নার্ভগুলো বা যে নার্ভগুলো এখানে সাপ্লাই দিচ্ছে এই সেন্সেশন ক্রিয়েট করতেছে, তারা কিন্তু ওই এলাকাটা করেসপন্ড করে একদম নেপ অফ দ্য নেকের এই অংশগুলা। সেজন্যই আপার পার্ট অফ নেকটা হেডেকের সাথে সম্পর্কিত হেডেক হয়। Thank you, sir. Dr. Saiful Alam's question: how GIT symptoms are related to hypertensive crisis? We don't know, not yet. Hypothesis আছে। এটা কিন্তু খুব রিসেন্ট যে ইএসসি গাইডলাইনে আমি এই প্রথমবার কিন্তু আমি দেখলাম যে এই কথাগুলো উঠে আসছে। আমি পরে মিলিয়ে দেখলাম যে আমার অভিজ্ঞতা বলতে আমাদের পেশেন্টে কিন্তু এরকম কমপ্লেন করেছে, অবশ্য পাত্তা দিইনি। আমি তার প্রেশার কন্ট্রোল করেছি, অন্য করেছি, কিন্তু তার ওই কমপ্লেনের সাথে প্রেশারটা মিলাই নেই। কিন্তু এরা বলছে এখন দেখা যাচ্ছে এটা হয়। এটা কেন হতে পারে? একটা হচ্ছে যে ওই যে সেরেব্রাল অটো রেগুলেশন যেরকম আছে, এখানে কিন্তু অটো রেগুলেশন সিস্টেমের মাধ্যমে হয়তো ভেসো কনস্ট্রিকশনের জন্য এটা হচ্ছে। অটো রেগুলেশনটা কি করে করে? রেজিস্ট্যান্ট ভেসিগুলো আছে, যখন প্রেশার বেশি সে তার টার্গেট অর্গানে যাতে বেশি প্রেশার চাপ না পড়ে সেজন্য সে কনস্ট্রিক্ট করে রাখে। যখন প্রেশার কম সে তখন ডাইলেট করে রাখে যাতে ব্লাড ফ্লোটা বাড়তে পারে। হয়তো সেরকম কিছু কারণে আমাদের এই সিমটমগুলো হয়, বাট নট শিওর। Thank you, sir. Dr. Nazmul Hussain's question, sir, as prothrombotic state develops in hypertensive crisis, should we give antithrombotic agent to treat that along with antihypertensive crisis? That will depend upon the clinical context. In general বলা হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন যদি থাকে, অ্যাসপিরিনের যদি ডিটেল স্টাডি করে তখন বলা হয় ব্লাড প্রেশার একদম কন্ট্রোল না করে, ধরো একটা ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্ট আমার কাছে আসছে, আর্জেন্সি 180-120 প্রেশার আছে কিন্তু তার সিমটম নাই, কিন্তু সে হাইপারটেনসিভ ডায়াবেটিক, এরকম প্রেশারে এই পেশেন্টের স্ট্রোকের রিস্ক খুব বেশি, তার মানে থিওরিটিক্যালি আমার কিন্তু অ্যাসপিরিন শুরু করা উচিত। বলা হচ্ছে প্রেশার কন্ট্রোল না করে অ্যাসপিরিন দেওয়া উচিত না। আমার প্রেশারটা ডায়াস্টোলিতে 100 কাছে আসলে অ্যাসপিরিন দেওয়া উচিত। আমি নিজে দেই না, আমার স্টুডেন্টদের শেখাই এটা। তুমি একটু প্রেশারটা কন্ট্রোল করো,
রোগীর যদি নাও আসে তাকে বলে দাও আপনি 3 দিন পরে প্রেশার ওই এসপিরিনটা শুরু করবেন। আচ্ছা, 2 নম্বর, আমার অ্যাকিউট এমআই হয়েছে হাইপারটেনশন, আমাকে তো অ্যান্টি দিতেই হবে। স্ট্রোক করেছে, তার সাথে আমার হাইপারটেনশন, আমাকে তো অ্যান্টি ইসকেমিক এজেন্ট দিতেই হবে। মেলিগনেন্ট হাইপারটেনশনে অ্যাকিউট রেনাল শাটডাউন হচ্ছে, দ্যাট উইল ডিপেন্ড আপন হোয়াট আর দ্য অর্গানস ইনভলভ। সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেশার কন্ট্রোল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা বডির যে নর্মাল যে মেকানিজমগুলো আছে টু কাউন্টারেক্ট all these thrombotic states, আমার ফাইব্রিনোলাইটিস সিস্টেম আছে না? আছে তো। ভ্যাসোডাইলেটরি কেমিক্যালগুলো আমার বডি তৈরি করছে না? করছে তো। এই ঘটনাচক্রে এখন পাচ্ছি না, আমি তাকে হেল্প করবো এটা তৈরি করতে। কাজে এখানে খুব ব্যস্ত হয়ে আমরা কিন্তু অ্যান্টিপ্লেটলেট দেব না, কোথাও কিন্তু বলা নাই ওই দুটো সিচুয়েশন ছাড়া। স্যার ডক্টর বিকাশ সুবেদী, উনি কার্ডিওলজিস্ট, বিএসসিএম থেকে এমডি করা, উনি স্যার যুক্ত হয়েছেন। ডক্টর বিকাশ, আপনি কিছু বলবেন? ওকে স্যার, আমি নেক্সট কোশ্চেন নিয়ে নিচ্ছি স্যার। স্যার, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তারা যদি হাইপারটেনসিভ ইমার্জেন্সি নিয়ে প্রেজেন্ট করে, তাদের ক্ষেত্রে স্যার ড্রাগ অফ চয়েস? এটা ডিপেন্ড upon এটা কি হাইপারটেনসিভ ইমার্জেন্সি নাকি আর্জেন্সি। ইমার্জেন্সি হলে বিপদে আছে। কেন? এই অ্যাকিউট কিডনি, যারা ক্রনিক কিডনি, তাদের ক্ষেত্রে আইডিয়াল ড্রাগ অফ কোনটা? ফেনল্টোপাম, নট অ্যাভেলেবল। আমরা নিকারডিপিন দিতে পারতাম, নট অ্যাভেলেবল। ক্লেভিডিপিন দিতে পারতাম, নট অ্যাভেলেবল। আমার আছে কি? নাইট্রোপ্রোসাইডের প্রশ্নই উঠে না, দিতে পারবো না। আমার আছে লেভেট্রালল, দেওয়া যেতে পারে, খুব সুবিধার না। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কোনটা আছে? আছে আমার কাছে অ্যামলোডিপিন আছে, নিফিডিপিন আছে। নিফিডিপিন বলা হচ্ছে অরালটা আমি যোগ করতে পারি, কিন্তু সেটা তো কাজ করতে সময় লাগবে। অ্যাকিউট কমানোর জন্য আমার কি আছে? নাইট্রোগ্লিসারিন, লেভেট্রালল, এই দুটো। অনেক কিছু কিন্তু খুব বেশি নেই। উপজেলায় আমি সাবলিঙ্গাল নাইট্রেটটা অনেক বেশি ইউজ করবো। কতক্ষণ পর পর? 5 মিনিট পর পর। 5 মিনিট পর পর আমি 2 চাপ করে দিব। রিমেম্বার দ্যাট nitrate can reduce pressure up to 30%. And 220 যদি 30% সেটা আইভি নাইট্রেট, আমি যদি সাবলিঙ্গাল নাইট্রেট দিয়ে আমি ভাবলাম না হয় 15% কমালো। এখন 220-এর 15% যদি হিসাব করি, 15 30, আরো তোমার হয়তো 5, তো সেখানে কমে কিন্তু আমার 180-এর কাছে চলে আসতেছে। একটা মোটামুটি একটা লেভেলে কমছে। সাবলিঙ্গাল নাইট্রেট along with other drug we can use. আরেকটা কোশ্চেন, জি স্যার, আরেকটা কোশ্চেন ডক্টর বিকাশ। Yes, please. বিকাশ বলো প্লিজ। Yes, আপনার ভিডিওটা অন করেন। Yes, I have unmuted. Yes. Good evening, sir. Good evening. It was a very interesting presentation. We are also watching from Nepal, sir, and particularly we are thankful for your elaborated presentation, including some new things which were highlighted, sir, particularly during this pathogenesis, sir. We are interested to learn about this activation of the coagulation cascade and inhibition of fibrinolytic pathway, sir, and also very important, slowly down decreasing of the blood pressure during the stroke management, and also the use of we are starting to answer part of very enlightened to know the use of nicardipine both in the hemorrhagic stroke as well as in the this ischemic changes, sir. And interestingly, I want to mention that, sir, 1 year back, I could not explain why my mother herself developed the GI symptoms with the this hypertensive urgency, sir. But you have that experience, isn't it? Yes, sir. It is simply my mother developed 1 year back these GI symptoms, sir. Yeah. So I could not explain the pathogenesis, sir. This just because of your presentation, now I can say that these are these symptoms, sir. Actually, that's what I'm saying. At this time, because of I have gone through all these papers, this time we come to know that the GI symptoms can be presenting as one of the feature of hypertensive emergency. Yes, sir. Yes, sir. Did not pay any attention to that.
We should have known that some people, students from Nepal would be joining. Then I would have been speaking more in English than Bangla, because Yes, sir. I hope this Sir, is. thank you very much for your elaborated presentation. And it was very much informative and updated. Thank you very much, sir. Sir, he passed MD from BSMMU, so he knows Bangla very well, sir. He knows Bangla very Yes, well. sir. I can understand Bangla very well. Yes, sir. Sir, I mean next. I could next question understand. I could follow all the. Yes, sir. Thank you very much, sir. sir. Sir, next question, sir. Somebody স্টেট একটু বলি, কোভিডে কি হচ্ছে, H2 দিয়ে আসতেছে, H2 কে রিসেপ্টরকে ব্লক করার ফলে অ্যাঞ্জিওটেন্সিন 2 টাকে যে ডিগ্রেডেশন করে যে এনজাইমটা সেটা অ্যাক্টিভ থাকছে না। তার ফলে কি হচ্ছে, অ্যাঞ্জিওটেন্সিন 2 পরিমাণ বেড়ে যাচ্ছে। আমি অ্যাঞ্জিওটেন্সিন 2 কাজ কি, ভ্যাসোকনস্ট্রিকশন, মানে এই থ্রম্বোটিক স্টেটের কোয়াগুলেশন কাজকে অ্যাক্টিভ করা, সব ধরনের প্রলিফারেশন সবটা কিন্তু কাজ করে অ্যাঞ্জিওটেন্সিন 2। আচ্ছা, এখানে কি হচ্ছে, হাইপারটেনশন কি হচ্ছে, তারা কিন্তু এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করছে। তার মানে এন্ডোথেলিয়াম ভ্যাসোঅ্যাক্টিভ যে অ্যাক্টিভ অ্যাকশনগুলো সেগুলো কিন্তু তার হচ্ছে না। প্লাস তারা এই অ্যাডহেশন মলিকুলারকে অ্যাক্টিভ করছে, তার মানে প্লেটলেটগুলো অ্যাটাচমেন্ট হচ্ছে। প্লেটলেট অ্যাক্টিভেশন হয়ে আরও কিন্তু সাবস্টেন্স ভ্যাসোকন্ট্রিক সাবস্টেন্স রিলিজ করছে। অ্যাঞ্জিওটেন্সিন 2 অ্যাক্টিভ হচ্ছে ফ্রম কিডনি, সেখান থেকে প্রেশার যত বাড়ছে রেনি অ্যাঞ্জিওটেন্সিন তত অ্যাক্টিভ হচ্ছে, আরও বেশি অ্যাঞ্জিওটেন্সিন 2 আসছে, একটা ভিশাস সার্কেল তৈরি হচ্ছে। তার ফলে মাইক্রো যে সার্কুলেটরি যে ড্যামেজগুলো সেগুলো শুরু হচ্ছে। এবং যখনই ভ্যাসোডাইলেশন কমে যাচ্ছে এবং প্লেটলেট অ্যাক্টিভেশন শুরু হচ্ছে, তখন মাইক্রোথ্রম্বাইট তৈরি হচ্ছে। সেই জন্য সেক্ষেত্রে অ্যাকিউট প্রেশার কমানোটা আমাদের জন্য জরুরি হয়ে যায়। বাট তার সাথে ওই যে সবাই বলছিল যে আমরা কি অ্যান্টিপ্লেটলেট দিব কিনা বা অম্লা দিব কিনা, আমাকে হিসাব করতে হবে যে আমার সেরেব্রাল হ্যামোরেজের রিস্কটা, কাজে সেক্ষেত্রে প্রেশারটা একটু কন্ট্রোল করে তারপরে কিন্তু আমরা অ্যান্টিথ্রম্বোটিক দেওয়া উচিত, নট বিফোর দ্যাট। আর 2-3টা কোশ্চেন নিব স্যার, এটা দুজনের কোশ্চেন কম্বাইন করছি। প্রান্তপালের কোশ্চেন হচ্ছে কারো কারো ক্ষেত্রে শুধু আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন কেন থাকে, আর আরেকজনের কোশ্চেন হচ্ছে স্যার আইসোলেটেড ডায়াস্টোলিক বিপি রিডাকশন হুইচ ড্রাগ ইজ এফেক্টিভ। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, অ্যাথেরোস্ক্লেরোসিস। Elderly patient atherosclerosis সাংঘাতিক important factor. That's the most important thing. That's why we are getting isolated systolic hypertension mostly. এবং isolated systolic hypertension in youngest patient is very uncommon. Number 2, to reduce the diastolic pressure, we don't know which drug will be very effective. But experience shows us ACE inhibitor ARB, they are good. Calcium channel blocker, they reduce both arterial systolic pressure and diastolic pressure. But if you combine that with beta blocker, that becomes more effective. Why? I have one hypothesis. Beta blocker do not reduce the central pressure. That means diastolic pressure একটা লেভেল পর্যন্ত কমায় রাখে, এর বেশি কমায় না। যখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছি, that reduce the systolic pressure. In combination একটা ব্যালেন্স স্টেট চলে আসে। তো দুটো মিলিয়ে আমি দেখেছি যেটা my experience says, because I have treated since 92, I have been treating hypertensive patient and I have been known to be a so-called hypertension expert for such a long period, and I have seen so much varieties of hypertensive patients. It's my belief to control the diastolic pressure alone, a combination is better. And please use newer generation beta blocker, not the atenolol. Atenolol era is gone. It should not be used. স্যার আজকে প্রচুর কোশ্চেন ছিল স্যার স্ট্রোকের সঙ্গে হাইপারটেনশন নিয়ে, আপনি অলমোস্ট সব মানে বারবার ক্লিয়ার করেছেন স্যার। আমি স্যার তবু 2টা কোশ্চেন নিচ্ছি স্যার। একজনের কোশ্চেন হচ্ছে স্যার, আসসালামু আলাইকুম স্যার, ইন এ হেমোরেজিক স্ট্রোক উইথ hypertensive emergency, patient not responding to IV Levetta, patient receiving injection Manisol, yet after 4 to 6 hours BP is 220/120. In what setting, what can we do to lower the BP furthermore? Add clonidine. এই ওষুধটা we do not use much, but this is it. My experience shows another thing. Neurosurgical patient, very surprising. Normotensive patient becoming severely hypertensive, they are using 5 drugs. Calcium channel blocker, beta blocker, ACE inhibitor by ARB, alpha blocker. It's not responding.
I go there and used alpha methyl-dopa. I add the alpha methyl-dopa, the centrally acting drug, or clonidine. Nowadays, I would have preferred clonidine, but clonidine is very sedative. That's why I did use alpha methyl-dopa. It worked. So in here, I would prefer use clonidine. If you need to assess the neurological assessment, you can add alpha methyl-dopa, which in itself is a very poor antihypertensive. But in combination with the other drugs, ACE inhibitor, ARB, especially ACE inhibitor, they can keep the cerebral autoregulation. So use that in high dose. Sir, And next question, sir. hypertensive than remipridine and others. Remember that. Captopril is a powerful antihypertensive, but we are using it much less often because it has to be used in multiple doses. But in acute situation, patient is hospitalized, we can use captopril along with calcium channel blocker and also alpha blocker. Sir, Dipankar Mondaler question, sir, regarding BP reduction by labetalol, how long infusion to be continued and what is next option? Let me share my experience. Patient has undergone surgical resection of the stomach. Patient has cardiac compromise and severely hypertensive. Started with amlodipine. Stop now because the patient cannot take anything for at least 5 days or 6 days, cannot take anything. I control the pressure with only nitroglycerin and labetalol infusion for long period, this long period. When the patient became able to take the drug orally, we started giving a calcium channel blocker addition and gradually taper off these two drugs. The problem with nitroglycerin is that if you use it more than 72 hours, there will be tolerance. You cannot use it, will be much less effective. You have to use it much more. Number one. Number two, if there is cerebral problem, you cannot use nitroglycerin because it increases the intracranial pressure. So that will damage the cerebrum more. So you cannot use it. Postoperative, ideal would have been a combination of labetalol and nicardipine. As one is not available, I would go for labetalol and nitroglycerin if no contradiction is there. স্যার লাস্ট দুইটা কোশ্চেন স্যার আমি করব স্যার আমরা প্রায় ইমার্জেন্সিতে দেখা যায় যে এপিস্টেক্সিস সহ পেশেন্ট পাই উইথ হাই বিপি এই কন্ডিশনটাকে আমরা কি বলবো স্যার ইমার্জেন্সি অর আর্জেন্সি অথবা এর মাধ্যমে কি কোনো টার্গেট অর্গান ড্যামেজ বা কোনো সিগনিফিকেন্স কিছু বোঝায় The problem is we are not used to do the fundoscopy. If the fundoscopy is not there, I would rather consider this hypertensive urgency, not emergency. Because I have not ever seen a patient with epistaxis having a permanent neurological damage. I have not seen in my whole life as yet. And we used to say, because of the epistaxis, you are protected from a stroke. We usually give reassurance to the patient. So this is not actually emergency, but we should consider lowering the blood pressure over in a moderate way, and we should follow that guideline. 25%, at most 25% in 24 hours, not more than that. স্যার তাহলে হেমোরেজিক স্ট্রোক ইসকেমিক স্ট্রোক স্যার আমরা যে পেশেন্টকে রিসিভ করি স্যার ইমার্জেন্সিতে বা হসপিটালে আপনার স্যার ফাইনাল অ্যাডভাইস হচ্ছে তাহলে আমরা স্যার এটার রিডাকশনের ক্ষেত্রে 24 আওয়ার্সে আমরা কোনো মতে 30% বেশি কমাবো না আপনার কাছে এটা ফাইনাল মেসেজ এরকম কি কোনো কিছু আপনি বলবেন স্যার মানে বোথ স্ট্রোকের ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে বলছে প্রথম 24 আওয়ার্সে যদি সিস্টোলিক 220 এর উপরে না যায়, ডায়াস্টোলিক 120 উপরে না যায়, প্রেসার ওষুধ দেওয়া নিষেধ। অ্যাটলিস্ট 48 আওয়ার্স পর্যন্ত দেওয়া নিষেধ। তারপরে দিতে হলে আমি 10% বেশি কমাবো না ইসকেমিক স্ট্রোকে। আর হেমোরেজিক স্ট্রোকে আমি কমাবো, কিন্তু কতটুকু কমাবো? আগে বলা হতো, এটা কিন্তু কন্ট্রোভার্সি আছে, প্রথম দিকে বলা হতো অনেক কমায় দেখা গেল না ইসকেমিক পিন আমরা আরো বেড়ে গেছে, একখানে হেমোরেজ তার আশেপাশে আবার ইসকেমিক, মানে আরো স্ট্রোকটা বড় করে দিয়েছি। আবার ইন্টারেক্ট এবং এই আইসিডি অ্যাডাপ্ট যেটা, তারা বলছে না অত ভয় পেও না, এটা কমালে খারাপ হয় না, খুব অত ক্ষতি হয় না। তবে সেটা কতটুকু কমাবো? তারা বলছে খবরদার 140/90 নিচে যেও না। তাহলে মধ্যপন্থা উত্তম কোথায় থাকা উচিত? অ্যারাউন্ড 160, 95, 160, 100, এটা হবে আমাদের টার্গেট। স্যার একদম লাস্ট কোশ্চেন, যেহেতু স্যার
তারা কিন্তু এটা কিন্তু সার্জনদের উপরে অনেক নির্ভর করে। তারা কিন্তু অনেক ক্ষেত্রে তারা কিন্তু বলেন যে 140-90 উপরে রাখো, 160-100 এর নিচে রাখো। এই লেভেলে থাকতে তারা সাধারণত খুশি থাকে। স্যার একদম লাস্ট কোশ্চেন, যদিও স্যার এটা নিয়ে খুব একটা ডিবেট এখন নেই। এখন কোভিড এরাতে স্যার অ্যান্টিহাইপারটেনসিভ ইউজের ক্ষেত্রে এসি ইনহিবিটর অথবা এসটি ইনহিবিটরের ক্ষেত্রে কি স্যার কোনো আপনারা নিষেধাজ্ঞা বা এরকম কিছু কি স্যার আসলে আছে, নাকি স্যার আপনারা সবকিছু লিখছেন স্যার? অ্যাবসলিউটলি নাই। আমি থিওরিটিক্যালি বরং এটা প্রোটেক্টিভ হওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। আমার কাছে আরো মানে মোর দেন 60 কোশ্চেন পেন্ডিং, কিন্তু স্যার আর আমরা লেংদি করব না স্যার। আমাদের বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে স্যার এখন ভোট অফ থ্যাঙ্কস দিবেন প্রফেসর দিলীপ কুমার রায়। দিলীপটা আসছেন? প্রথম থেকেই স্যার আছেন, আর অনেকেই আছেন স্যার, সবাই ছিলেন। ধন্যবাদ দিলীপ স্যার। হ্যাঁ ধন্যবাদ। আদাব স্যার। জি আসলে প্রফেসর ওয়াদুদের মানে লেকচার আমি প্রথম থেকেই শুনলাম। ইট ওয়াজ ভেরি নাইস, এক্সেলেন্ট এন্ড ইলাবোরেটেড। আমার কাছে মনে হয়েছে যে আপনার উপস্থাপনাও যেমন সুন্দর ছিল, ঠিক তেমনি ভাবে এটা কন্টেন্ট অনেক ভালো ছিল এবং অনেকগুলো ডায়ালেমা আপনি পরিষ্কার করছেন, যেগুলো আমাদের জেনারেল ডক্টরস বা জেনারেল ফিজিশিয়ানসদের পক্ষে খুবই প্রয়োজনীয়। কারণ যে প্রেসার স্ট্রোক হইলে প্রেসার তাড়াতাড়ি কমাও, এটা একটা ধারণা। তাড়াতাড়ি করে ডায়াবেটিক্স দিয়ে বেশি করে ডায়াবেটিক্স দাও, এটা একটা ধারণা। এই সমস্ত জিনিসগুলো যেগুলো আপনি পরিষ্কার করছেন, এগুলো আমাদের যারা ফিউচার ডক্টরস বা যারা শুনছেন তাদের সবার জন্য খুবই উপকারে লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে। কাজে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনি এই ব্যস্ততার মধ্যে তো সময় নষ্ট করে আর লেকচারটা তৈরি করে আমাদের শোনাইছেন। আমরা আপনাকে বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আর বিডি ফিজিশিয়ানস কেও ধন্যবাদ এই জন্য যে তারা এইসব লেকচার গুলা অ্যারেঞ্জ করে আমাদের শোনাইতেছে। কারণ এই কোভিড এর সময় আমরা কোভিডের এটাকে একটা লাভের দিকই বলতে পারি আমরা, যে কোভিড এর ফলে এই বিডি ফিজিশিয়ানস এর আবির্ভাব হয়েছে এবং আমরা এতগুলো সুন্দর সুন্দর লেকচার শুনতে পাইতেছি। অনেক ভালো ভালো স্যার, সুন্দর সুন্দর লেকচার, যেগুলো আমরা আমাদের সাধারণ ডাক্তারদের পক্ষে হয়তো আপনাকে অ্যাপ্রোচ করে আপনার একটা লেকচার পাওয়া অনেকের পক্ষেই সম্ভবপর না। আর আমাদের ডক্টর এহসান, সে প্রতিদিনই যে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করতেছে, সেটার জন্য কাজেই আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা যারা পার্টিসিপেট করছেন, পার্টিসিপেট করে আমাদের বিডি ফিজিশিয়ানস এর প্রোগ্রামটাকে যারা সাফল্যমণ্ডিত করছেন, তাদের সবাইকে সবার প্রতি আমার ধন্যবাদ রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ। রেসপেক্টেড ওয়াদুদ স্যার, স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি জানি স্যার অনেক বিজি, এখন স্যারের চেম্বার থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, তারপরে স্যারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে স্যার অন্তত প্রতি মাসে যদি সময় করে আমাদের একটা লেকচার নিতে পারেন। কারণ আসলে স্যার সারা দেশ কিন্তু উপকৃত হচ্ছে। আপনার এই সেশনটা আজকে সেই বান্দরবন থেকে শুরু করে ঠাকুরগাঁও থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে ফিজিশিয়ানরা পার্টিসিপেট করে আপনার লেকচার শুনলো, সবাই উপকৃত হলো। ইট ওয়াজ এক্সিলেন্ট হিস্টোরিক্যাল লেকচার স্যার। আমি যদি বলি স্যার, আমি শেষ করার আগে স্যার কনক্লুশন তো অবশ্যই আপনি করবেন, আমি শেষ করার আগে আজকে স্পন্সর কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ধন্যবাদ দিচ্ছি। আর ধন্যবাদ দিয়ে প্রফেসর ওয়াদুদ চৌধুরী স্যার, আপনি আপনার টেক হোম মেসেজ এবং আপনার যদি আর কিছু বলার থাকে বলে আপনি অনুষ্ঠানের আপনি সমাপ্ত ঘোষণা করবেন স্যার। আমি কিন্তু উল্টা কথা বলবো। এই হাইপারটেনশন আমি বলেছি, আমি জিএম চৌধুরী স্যারের শিষ্য, তার প্রতিনিধি। আমি কিন্তু কার্ডিওলজিতে এমডি কার্ডিওলজিতে আসছি। আমার কিন্তু প্রাইমারি ইন্টারেস্ট ছিল কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিতে। আমার এফসিপিসি থিসিস কিন্তু ক্রনিক লিভার ডিজিজ, কিন্তু তার আগ্রহে এই হাইপারটেনশনের ট্রিটমেন্টের জন্য আমি এমডি কার্ডিওলজিতে চলে আসি। কাজে আজকে এই লেকচার করার জন্য দেওয়ার জন্য এই যে ফোরামটা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, যে বিডি ফিজিশিয়ানস এবং পার্টিকুলার আমি এহসানের কথা বলবো, সেজন্য আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমার অডিয়েন্সের প্রতি যে তারা ধৈর্য ধরে, কারণ এত লম্বা লেকচার শোনাটা কিন্তু খুব টায়ারসাম ব্যাপার। আমার তো মনে হয় আমি নিজেই ঘুমায় যেতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে, কারণ এই লেকচারটা তৈরি করতে আমার কাছে মনে হয়েছে আমার নিজেরই অনেক ক্লিয়ার হয়েছে। এবং আমরা যখন পড়েছি স্টুডেন্ট হিসাবে অনেক কিছুই আমরা কিন্তু ক্লিয়ার উত্তর পাইনি। কেন করব, কোথায় করব, কতটুকু করব, কি দিয়ে করব, এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করি আমার এই প্রচেষ্টাটা। সে যদি সবার যদি ভালো লাগে, আমি যদি কাজে লাগে, আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাই। অনেক লাইভ ক্লোজ করে দাও।